এই ঘটনাটি কিন্তু খুব বেশি দিন আগের না, এই 2024 সালের নভেম্বর ডিসেম্বরের দিকে শুরু হয়েছিল। এই ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন, সঙ্গত কারণে তার নামটি বলছি না, উনি বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ঘটনাটি তারই এক কলিগের সাথে ঘটেছে। তার নামটা আমরা বলছি না, কেননা তাকেও তার আশেপাশে অনেকেই চেনেন। বিষয়টা গোপনীয়, এই কারণেই বিষয়টা গোপন রাখা হচ্ছে, কেননা ওনাকে অনেকেই চেনেন, বিশেষ করে ওনার সার্কেলটা বেশ বড়। আর মূলত শিক্ষণীয় ঘটনা হবার কারণেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা। এখানে নামটা মুখ্য নয়, কি ঘটনা ঘটেছিল সেটাই মুখ্য। তবে বোঝার সুবিধার্থে একটা ছদ্মনাম দিয়ে দিচ্ছি, তার নাম হচ্ছে শফিক। তো এই শফিক সাহেবও উনি একজন ব্যাংক অফিসার। উনি ওনার দায়িত্ব যথাযথভাবেই পালন করেন, কখনো ফাঁকি দেন না। হয় কি, উনি একদিন অফিস করে বাসায় ফিরেছেন। বাসায় ফেরার পরের দিন আর উনি অফিসে আসেন না। তো ওনার ব্যাংকের যিনি ইনচার্জ তাকে ফোন করেছেন, দেখা যাচ্ছে উনি ফোনও ধরছেন না। তো ওনার ওয়াইফের নাম্বারটাও কিন্তু ওনার যেই আলাদা ডাটাবেস করা ছিল সেখানে ছিল ইমার্জেন্সি কল দেওয়ার জন্য। তো সেখানে কল দেওয়া হলে উনিও ধরছেন না। তখন তো এই শফিক সাহেবের সাথে যার ভালো সম্পর্ক ছিল এমন কিছু অফিসারদেরকে ম্যানেজার সাহেব বলেন যে আপনি একটু দেখেন তো ঘটনাটা কি, পরিবারে কেউই কল ধরছে না, কোনো সমস্যা হলো কি না। তখন উনিও চেষ্টা করেন, কিন্তু না, উনিও ফেল করেন, কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না। মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, তাছাড়া ডিরেক্ট কল তো উনি করেছেনই, কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না। তো ওই শফিক সাহেবের এক আত্মীয়ের নাম্বার আবার ওনার কাছে ছিল, তাকে ফোন করেন। তো উনিও কিছু বলতে পারেন না। উনি বলেন যে সন্ধ্যার পরে তো কথা হয়েছিল, এরপরে তো আর কথা হয়নি। তো যেহেতু খোঁজখবর পাচ্ছেন না, আমি দেখি বিকালের দিকে যাব ওনার বাসায়। কারণ উনিও আবার একটা চাকরি করেন, উনি তো আর যেতে পারছেন না সশরীরে। তবে উনিও কিন্তু ট্রাই করেছিলেন ফোনে, কিন্তু কাউকে পাননি। এদিকে ওনার পাশের ফ্ল্যাটেরও কারো নাম্বার ওনাদের কারো কাছে ছিল না, যার কারণে ওই সময় ওনাদের সাথে যোগাযোগ করা যায়নি। হয় কি, যে যখন জানা গেল যে ঘটনাটা কি হয়েছে, তখন সবাই তো রীতিমতো আঁতকে উঠলেন। সন্ধ্যার পর উনি তো বাসায় গিয়েছেন, যাবার পর রাতের খাওয়া দাওয়া তো সবাই মিলে একসাথেই করেছেন। করার পর রাতের বেলা নাকি ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে। ওনার দুটো বাচ্চা, একটা মেয়ে আর একটা ছেলে। মেয়ের বয়স 10-12 বছর আর ছেলের বয়স 6-7 বছর। তো এই যে ছেলে এবং মেয়ে, তারা একটা রুমে থাকে, আলাদা আলাদা বেড করা ছিল। আর হাজব্যান্ড ওয়াইফ ওনারা একটা রুমে থাকেন। আর এই শফিক সাহেবের মা, শফিক সাহেবের বাবা জীবিত ছিলেন না, ওনার মা আর একটা রুমে থাকেন। তো সব কিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করে নাকি রাতের বেলা বাচ্চারা চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আবার আর একটা রুমে শফিক সাহেব আর শফিক সাহেবের ওয়াইফ দুজনই চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ঘটনাটা কি, শফিক সাহেবের বৃদ্ধা মা উনি তো জেগে গেছেন। উনি জেগে যাবার পর উনি বেশ ভয় পেয়ে যান, আতঙ্কিত হয়ে যান। এ কি হলো? এক রুমে ওনার ছেলে আর ছেলের বউ চিৎকার চেঁচামেচি করছে, আর এক রুমে তার নাতি নাতনি চেঁচামেচি করছে। উনি তো আসলে বৃদ্ধা মানুষ, উনিও বেশ আতঙ্কিত হয়ে যান, ঘটনা কি হচ্ছে আর কি। উনি ঘটনার আকস্মিকতায় উনি নিজেও চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। উনি মনে করছেন হয়তো আগুন লেগেছে বা ভূমিকম্প হচ্ছে। উনি এরকম চিৎকার চেঁচামেচি যখন শুরু করেছেন, তখন এই চিৎকার চেঁচামেচিতে নিচের যে সিকিউরিটি গার্ড তারা চলে আসেন, যে ঘটনা কি, এত জোরে চিৎকার চেঁচামেচি করছেন। ওনারা যেই বিল্ডিংটাতে থাকতেন, এই বিল্ডিংয়ের 3য় তলাতে থাকতেন, যার কারণে নিচে যে বেসমেন্টটা ছিল, অর্থাৎ গাড়ি পার্কিং করা হয় যেখানে, ওখানে যে সিকিউরিটিরা ছিল তারা রাত জেগে পাহারা দিত। তারা তো এরকম চিৎকার চেঁচামেচি শুনে তারা মনে করছে ডাকাত পড়েছে। কিন্তু ডাকাত আসবে কোত্থেকে বা চোর আসবে কোত্থেকে? চারদিকে তো একদম আটকানো, আর গেটে তারা ডিউটি করছেন। এখন হয়তো বা চোর বা ডাকাত আসলে এই বিল্ডিংয়েরই হয়তো বা কোনো ফ্ল্যাট থেকে কোনো লোকজন এসে চুরিচামারি করতে পারে, ডাকাতি করতে পারে। না হলে ওখানে কোনো আগুন ধরেছে বা এমন কিছু হয়েছে, যার কারণে ওরকম তারা চিৎকার চেঁচামেচি করছেন। তো ওনারা উপর দিকে ছুটে যান, যায় দরজা ধাক্কাধাক্কি করছেন। তো শফিক সাহেবের বৃদ্ধা মা উনি দরজা খুলে দেন। তো সিকিউরিটিরা যখন আসেন, তখনও কিন্তু চিৎকার চেঁচামেচি চলছে।
এদিকে ওনারা ঢুকে ওই দরজায় ধাক্কাতে থাকেন। ওই বাচ্চা যারা ছিল আর কি, দুইজন, এদের দরজা কিন্তু কখনো লক করা থাকতো না। দেখা গেল এদের দরজাটাও ভেতর থেকে লক করা। তো আরেকজন সিকিউরিটি, মানে দুইজন সিকিউরিটি আসছেন। দেখা যাচ্ছে যে এক সিকিউরিটি এই শফিক সাহেবের দরজা ধাক্কাচ্ছেন, আর এক সিকিউরিটি ওই বাচ্চাদের দরজা ধাক্কাচ্ছেন। এরা কিন্তু চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে। এদিকে ওনার বৃদ্ধা মা, ওনার আবার হাই প্রেশার, আবার ডায়াবেটিসের পেশেন্ট, ওনার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখন আরও লোকজন চলে আসে, পাশের ফ্ল্যাট থেকে লোকজন চলে আসে, কি হয়েছে তখনও বোঝা যাচ্ছে না। অবশেষে দরজা ভেঙে যখন সবাই ঢোকে ভেতরে, তখন দেখা গেল যে ওরা চিৎকার করছে, মানে একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে। শফিক সাহেব তার ওয়াইফকে জড়িয়ে ধরে রেখেছেন, দুজনই চিৎকার করছেন জড়িয়ে ধরে। ওদিকে দেখা যাচ্ছে যে ওই দুই বাচ্চা, এরা একে অন্যকে জড়িয়ে ধরে চিৎকার চেঁচামেচি করছে। লোকজন যখন আসে তখন তারা সবাইকে আশ্বস্ত করেন যে আপনারা থামেন, বা তোমরা থামো, আমরা চলে আসছি, আল্লাহর রহমতে কোনো ভয় নাই। কি হয়েছে? ওনারা কিছু বলতেই পারছেন না, মানে এমন ভয় পেয়েছেন কিছুই বলতে পারছেন না। এরপর বেশ কিছুটা সময় পর মোটামুটি একটু স্বাভাবিক হয়েছেন। দেখা যাচ্ছে যে ওনারা যে ফ্ল্যাটটাতে থাকতেন, ফ্ল্যাটটা কিন্তু ভাড়া না, ফ্ল্যাটটা কিন্তু ওনাদের নিজেদের কেনা। আর ওখানে যেই ফ্ল্যাটগুলো আছে ম্যাক্সিমামই আসলে ফ্ল্যাটের মালিকরাই থাকেন সেখানে, ভাড়াটিয়া আছে অল্প কিছু। তো অন্যান্য যারা ফ্ল্যাট মালিকরা ছিলেন তারাও চলে আসছেন, ঘটনা কি এত রাত্রে, কিন্তু আসলে ওনারা বলতেই পারছেন না, মানে এমন ভয় পেয়েছেন। যাই হোক, ঘণ্টাখানেক ওনাদেরকে একটু সুস্থ স্বাভাবিক করা হয়। তারপর ওনাদের বাসার কাছাকাছি একটা মসজিদ ছিল, ওই সময় অবশ্য মসজিদের ইমাম সাহেবকে ফোনে পাওয়া যাচ্ছিল না, অনেক রাত, তো রাত তখন তো আনুমানিক 1টা-2টা বা আরও বেশি সময় হবে আর কি, এরকম একটা সময়। তো তাকেও তো ফোনে পাওয়া যাচ্ছে না। তবে মসজিদের যিনি খাদেম, যিনি মসজিদেই ঘুমান, তাকে পাওয়া যায়, তাকে ডেকে আনা হয়। তিনি অবশ্য এই ধরনের ঝাড় ফুঁক রুকিয়াতে অভ্যস্ত নন, তিনি এমনি কিছু দোয়া দুরুদ পরে ফু দিয়ে চলে যান, কারণ উনি কিছু এগুলো আসলে পারেন না, জানেন না। এরপর কিছুটা স্বাভাবিক হয়েছে সবাই। তারপর শফিক সাহেব বলতে থাকেন এক ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে রাতের বেলা উনি যখন শুয়েছেন, ওনার ঘরে তো এসি চলছিল। ওই সময় খুবই অল্প, মানে এসিটা অনেক কমানো ছিল আর কি। কমানো বলতে দেখা যাচ্ছে যে এসির টেম্পারেচার দেওয়া ছিল 28 বা 29, কারণ তখন তো আসলে নভেম্বর মাস, কিন্তু ঢাকা শহরে তো শীতটা একটু পরে পরে, যার কারণে তখনও কিন্তু ঘরের মধ্যে ওনাদের বেশ গরম অনুভূত হচ্ছিল, যেটা এসি চলছিল, ফ্যানটা বন্ধ ছিল। তো ওনার ডিম লাইটের আলোতে হঠাৎ করেই মনে হলো যে ওনার ফ্যানের যে পাখা, এই পাখার উপরে কেউ একজন বসে আছে। ওনার কিন্তু ঘুমটা হঠাৎ করেই ভেঙে যায়। উনি দেখেন এই অবস্থা, ফ্যানের পাখার উপর কেউ একজন বসে আছে, পা দুলাচ্ছে। পা দুটো আবার শরীরের আকৃতি থেকে মনে হচ্ছে বেশ লম্বা। ও ডানে দোলায়, সামনে দোলায়, মানে যেভাবে আপ ডাউন করে আর কি, পা দুলালে যেরকম হয় আর কি, ওরকম করে পা দুলাচ্ছে। উনি চিন্তা করছেন যে ঘুমের ঘরে ভুল দেখছেন কি না, নাকি ওনার কোনো বাচ্চাই রাতের বেলা ওনার কাছে এসে মজা করছে। এরকম হয়, ওনাদের ছোট বাচ্চা যে ছেলেটা আছে আর কি, সে কিন্তু রাতের বেলা মাঝে মাঝে মা বাবার কাছে চলে আসে। উনি চিন্তা করছেন ওনার বাচ্চা কিনা। তখন উনি চিন্তা করলেন যে বাচ্চা ফ্যানের উপর কি করে, নাকি ঘুম থেকে উঠে চোখে উনি অন্যরকম কিছু দেখছেন। ভালো করে খেয়াল করেন যে না তো, এ তো বাচ্চা না, আসলেই তো ফ্যানের উপর বসে আছে। আর ফ্যানের পাখার উপর যদি এরকম একটা অবয়ব বসে থাকে, ফ্যানের পাখা তো বেঁকে গিয়ে ওই জিনিসটা পড়ে যাবার কথা, ফ্যানের পাখা তো বাঁকা হচ্ছে না। এরপর যেটা হয় সেটা হচ্ছে ওই অবয়বটার চোখ দুটো মনে হলো দপ করে জ্বলে উঠলো। লাল টকটকে বিষয়টা এরকম না, তবে সাদা, চোখ দুটো সাদা, মনে হচ্ছে চোখের মধ্যে লাইট জ্বলে উঠলো। তো এটা যখন উনি দেখেছেন, উনি ওনার স্ত্রীকে ডাকছেন, এই ওঠো তো, দেখো তো আমি যেটা দেখছি তুমি কি সেটাই দেখছো কিনা। তো ওনার স্ত্রী আবার চোখ খুলে দেখেন সত্যি এই দৃশ্য, উনি সেম জিনিসটা দেখলেন। এইটা দেখার সাথে সাথে এই দুইজন তো এমন চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, ওনারা যে চিৎকার করছেন, ওনারা চিন্তা করেছেন চিৎকার চেঁচামেচিতে এই জিনিসটা হয়তো বা চলে যাবে, কিন্তু না, এই জিনিসটা যাচ্ছিল না। ওই জিনিসটা ঠিক একই রকমভাবে ফ্যানের পাখার উপরে বসে বসে পা দুলাচ্ছিল আর ওনাদের দিকে তাকিয়ে আছে। ওদিকে হয়েছে কি, ওনাদের যেই দুই বাচ্চা, এই দুই বাচ্চা, এরা দুজন দেখে যে এদের
খাটের উপর যে মশারি টানানো ছিল, মশারির যেই পায়ের অংশ, অর্থাৎ তারা যেই পাশে মাথা দিয়ে ঘুমিয়েছে, পায়ের অংশে কেউ একজন দাঁড়িয়ে আছে। বেশ লম্বা লিকলিকে বডি, উচ্চতা 7 ফুটের মতো হবে, তবে মনে হচ্ছে এর পা দুটো বেশ লম্বা, মানে বডির থেকে পা লম্বা বেশি। আর চোখ দুটো জ্বলছে, ওই সাদা আলোর মতো জ্বলছে। তো প্রথমে ওনার যে মেয়ে, যার বয়স 11-12 বছর এরকম আর কি, তার ঘুম ভেঙে যায়। তার যখন ঘুম ভেঙে যায়, সে যখন এটা দেখে, দেখার পর দেখা গেল পাশে থাকা তার যে ছোট ভাই অন্য আরেকটা খাটে ঘুমাচ্ছে, তারও ঘুম ভেঙে যায়। সেও যখন এটা দেখে, দুজন একসাথে চিৎকার চেঁচামেচি শুরু করে। ছোট ভাই যে, সে আবার লাফ দিয়ে তার বোনের কাছে চলে এসে তার বোনকে জড়িয়ে ধরেছে। এইবার তো দুইজন একসাথে চেঁচামেচি শুরু করেছে। লোকজন তখন বুঝতে পারল যে এই ঘটনাটা একই সময় হয়েছে, কারণ একই সাথে এই 2 রুম থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুরু হয়েছে। এখানে আরও একটা বিষয়, এই 2 রুমে হলো, কিন্তু এই বৃদ্ধা মায়ের সাথে তো কোনো কিছু হলো না। ওনার সাথে কেন হলো না, কিন্তু এই 2 জনের সাথে বা এই 2 রুমে তো হলো। এটার ব্যাখ্যা কিন্তু ওনারা পাচ্ছিলেন না। যাই হোক, ওই রাতের মতো ওনারা কেউ আর ঘুমাইতে পারেন নাই। কিন্তু সমস্যা দেখা দিল সকালবেলা ওনাদের আচার আচরণ অনেকটাই অস্বাভাবিক। ওই বাসায় শুধু ওই বৃদ্ধা মা, যিনি এই শফিক সাহেবের মা, উনি একটু স্বাভাবিক আছেন, আর সবাই অস্বাভাবিক আচরণ করছেন। বাড়ির যারা অন্য সদস্যরা আছেন, অর্থাৎ ওই বিল্ডিংয়ে যারা অন্য সদস্যরা আছেন, তারা মনে করেছেন ওই ভূত দেখে মনে হয় তারা পাগল হয়ে গেছে, মানসিক সমস্যা হয়ে গেছে। তো এই সমস্যা যেহেতু হয়েছে সকাল থেকে, শফিক সাহেবও তো অফিসে আসতে পারেননি, বাচ্চারাও স্কুলে যেতে পারেনি। ওনার ওয়াইফ হাউস ওয়াইফ ছিল, তো উনি কোনো চাকরি করতেন না। তো এখন এই সমস্যার কারণেই মূলত উনি অফিসে আসতে পারেননি। এটা যখন ওনার কলিগ জানলেন, উনি দেখতে গেলেন। উনি যখন দেখতে গিয়েছেন, তখন দেখেন যে ওনার এই কলিগ শফিক সাহেব ওনাকে তেড়ে আসছেন মারার জন্য। উনি বুঝতে পারলেন অবস্থা খুবই বেগতিক, এ একদম বদ্ধ পাগল হয়ে গেছে। এখন এদের সবাইকে পাগলা কারদে ভর্তি করাতে হবে, না হলে জোর করে ধরে মানসিক হসপিটালে নিয়ে যেতে হবে। বিশেষ করে ঢাকা মেডিকেল আছে বা আরও কিছু হসপিটাল রয়েছে যেখানে মানসিক ইউনিট আছে মানসিক রোগীদের জন্য, সেখানে নিয়ে যেতে হবে। এদিকে তার আত্মীয় স্বজনরা চলে আসলেন। এখন এই বাসায় তো এই বৃদ্ধা মা ছাড়া অন্য 4 জন মাত্র সদস্য। এখন কিভাবে কি করা হবে? ওনার সব আত্মীয় স্বজন, অর্থাৎ ম্যাক্সিমাম আত্মীয় স্বজনই কিন্তু দেশের বাইরে থাকেন, আর অন্য যারা আছেন তারা গ্রামে থাকেন। তারা এখন কি করবেন, ঢাকায় এসে এদেরকে নিয়ে কোথায় যাবেন, এটাও তো ওনারা বুঝতে পারছেন না। ওনার যে বৃদ্ধা মা, উনিও গ্রামে থাকতেন। তো বেশ কিছু বছর হলো শফিক সাহেব তাকে নিয়ে আসছেন। যেহেতু উনি অধিকাংশ সময় অসুস্থ থাকেন আর কি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দেখা যাচ্ছে গ্রামে ডাক্তার দেখাতে সমস্যা হয়, এই জন্য ওনার বৃদ্ধা মাকে উনি বছরখানেক হলো ঢাকাতেই নিয়ে আসেন। এখন স্থায়ীভাবে ছেলের সাথেই আছেন। এখন এটা নিয়ে এমন একটা সমস্যা তৈরি হয়ে গেল, কে ওনাদেরকে দেখবেন? বৃদ্ধা মা, উনি তো নিজেই অসুস্থ, ওনাকেই তারা দেখে, অথচ উনি কিভাবে এদেরকে এখন দেখভাল করবেন? ওনার যে বয়স, তাতে উনি রান্না বাড়াও এভাবে করতে পারেন না। এই 4 জন এখন এমন একটা অবস্থা, তাদেরকে তো খাওয়াতে হবে। কাজের মহিলা যখন শুনেছে যে এই বাড়িতে এরকম সমস্যা হয়েছে, সে আর এই ফ্ল্যাটের ধারের কাছেও যায় না। সে চিন্তা করছে ভূত আমাকেও ধরবে। কি একটা সমস্যা, কি একটা বিভীষিকাময় অবস্থা। একটা পরিবারে যদি এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, তারাই বুঝতে পারেন যে কি একটা কঠিন সময়ের মধ্য দিয়ে তারা যাচ্ছেন। এদিকে তাদের মানসিক অবস্থা দিনকে দিন খারাপ হতে থাকে। কয়েক রাত বা কয়েকদিন ওনারা নিজ বাড়িতেই ছিলেন। দেখা যেত প্রতি রাত্রেই ওনারা চিৎকার চেঁচামেচি করে উঠতেন। তখন সিকিউরিটিরা চলে আসতো। দেখা যেত যে আরও একটা অদ্ভুত বিষয়, সেটা হলো ওনারা দরজা ভেতর থেকে লক করে ঘুমাতেন না। কেননা এই যে শফিক সাহেব তার ওয়াইফ দুজন লক করে ঘুমাতেন না, মাঝে মাঝে তার ছোট ছেলেটা ওই মা বাবার রুমে চলে আসতো। দরজা লক করে ঘুমালে তো সে আসতে পারবে না। এদিকে বাচ্চা কাচ্চারাও কিন্তু দরজা লক করে ঘুমাতো না। রাতের বেলা মশারিটা ঠিকঠাক মতো টানানো হয়েছে কিনা, মশা ঢুকে যাচ্ছে কিনা, মশারির কোনো একটা পাশ খুলে গেছে কিনা, এটা কিন্তু দেখার জন্য মাঝে মাঝেই শফিক সাহেব আর ওনার ওয়াইফ উঠতেন। ওনারা ওনাদের মতো করে উঠে বাচ্চাদেরকে দেখে আসতেন। এই কারণে কিন্তু ওনাদের দরজা লক থাকতো না, আর ওনার মায়ের দরজা লক থাকতো না। বয়স্ক মানুষ,
ওনার শারীরিক অবস্থা কি, এইটা দেখার জন্য যখনই ওয়াশরুমে যাবার জন্য বা অন্য কোনো কারণে রাতের বেলা শফিক সাহেব বা ওনার ওয়াইফ উঠতেন, সাথে সাথে কিন্তু ওই বৃদ্ধা মহিলার রুমে যেতেন, গিয়ে তাকেও দেখে আসতেন কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এই কারণে দরজা কিন্তু লক থাকতো না, কিন্তু যখনই এরকম চিৎকার চেঁচামেচি শুরু হতো তখনই দরজাটা ভেতর থেকে লক হয়ে যেত। এদিকে বিভিন্ন মানুষজন বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছিলেন। এদিকে ওই একই বিল্ডিংয়ে থাকা একজন ব্যক্তি যিনি প্র্যাকটিসিং মুসলিম ছিলেন বা এখনও আছেন, তো উনি পরামর্শ দিলেন যেহেতু এরকম একটা সমস্যা হচ্ছে, হুজুর কবিরাজ ডাকতে হবে বা তাদের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তার দেখে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না, কেননা ওনার তো আগে থেকে কোনো সমস্যা ছিল না, ওনার তো একদম সুখী পরিবার বলতে যেটা বোঝায় সেটা। এখন যেটা করতে হবে সেটা হলো যারা শরিয়াসম্মত রুকিয়া করেন এমন ব্যক্তিদেরকে ডাকতে হবে বা তাদেরকে খুঁজে বের করে তাদের কাছে নিয়ে যেতে হবে। এমন ব্যক্তিদেরকে এখন কোথায় পাবেন? তখন চিন্তা করেন ফেসবুকে একটু সার্চ দিই। ফেসবুকে সার্চ দিয়ে দেখতে পেলেন যে বেশ কিছু রুকিয়া সেন্টারের পেজ রয়েছে, গ্রুপ রয়েছে। তো সেখানে বেশ কিছু বিজ্ঞাপন দেখলেন। সেখানে দেখলেন যে রোগীর উপর জিন হাজির করা হচ্ছে, জিন গড়গড় করে সব বলে দিচ্ছে কি সমস্যা, কি আশয় বিষয়। আবার দেখা যাচ্ছে কোনো হুজুর জিনকে তো জবাই দিয়ে ফেলছেন, সেই দৃশ্যও আবার তারা ভিডিও করে আপলোড করেছেন। তো চিন্তা করা হলো যে এই হুজুররা তো বেশ ভালো পারদর্শী, তো ওনাদের কাছে এনাদেরকে নিয়ে যাওয়া যেতে পারে বা ওনাদেরকে ডাকা যেতে পারে, যেহেতু ওনাদেরকে আসলে একসাথে 4 জনকে নিয়ে যাওয়া তো খুব কঠিন ব্যাপার। এই জন্য তাদের সাথে ওই ব্যক্তি যোগাযোগ করলেন। তো দেখা গেল যে একজনকে প্রথমে নিয়ে আসা হলো। উনি যখন আসলেন, আসার পর উনি ওনার মতো করে রুকিয়া শুরু করেছেন। তো দেখা গিয়েছে কি ওই যে ওনার যে ছোট মেয়ে যার বয়স হচ্ছে 11-12 বছর আর কি, ছোট বলছি এই কারণে বাচ্চা কাচ্চাদের মধ্যে কিন্তু সে প্রথম বা বড়, কিন্তু বয়সের দিক থেকে সে ছোট। তো তাকে রুকিয়া শুরু করছেন। রুকিয়া করতে করতে হঠাৎ করে দেখা গেল তার শরীরটা ঝাঁকি দিয়ে উঠেছে, তার মানে হচ্ছে তার শরীরে জিন হাজির হয়েছে। এরপর উনি জিনকে প্রশ্ন করছেন যে এই তোরা কয়জন? তখন আর বলতেছে আমরা একজনই আসছি। কেন আসছিস? বলে যে আমাদেরকে চালান করা হয়েছে। তো চালান করা হয়েছে, কে চালান করছে? বলে যে এই লোকের ভাবি চালান করছে। বলে তাই নাকি, এই লোকের ভাবি চালান করছে? তো কি করলে যাবি? বলে যাব না। তখন এই লোকটা কি করছে, ওই যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে গলার উপর ছুরি চালানোর মতো একটা অভিনয় করে না অনেকেই, তো ওইভাবে উনি করেছেন। দেখা গেল যে ওই মেয়েটা ছটফট করছে, একটু পরে স্বাভাবিক হয়ে গেছে। তখন ওই হুজুর বলতেছেন যে এখন আর কোনো সমস্যা নাই, চালান করা হয়েছিল, তার ভাবেই করছিল, ঠিক হয়ে গেছে। তো দেখা গেল যে ঠিক যে হয়ে গেছে, ওই যে শফিক সাহেব আর ওনার স্ত্রীর আচার আচরণে কিন্তু তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তাহলে কি ঠিক হলো? এখন যেহেতু উনি আসছেন কষ্ট করে, এদিকে তার একটা হাদিয়ার ব্যাপার আছে। যেই ব্যক্তি উনি ফোন করে এনেছিলেন উনি তো এখন এই পরিবারের এই অবস্থায় কিছু বলতে পারছেন না টাকা পয়সার কথা। উনি জিজ্ঞেস করলেন যে আপনাকে কত টাকা দিতে হবে? তো উনি বলছেন যে আমার প্রতি সেশন হচ্ছে 6,000 টাকা। যেহেতু আমি এই পর্যন্ত আসছি, আমার বাসায় 6,000 টাকা এই পর্যন্ত আসছি, এই জন্য এর সাথে আমার গাড়ি ভাড়া আবার কিছু নাস্তা পানির খরচ অ্যাড হবে, সব মিলিয়ে ওনাকে 8,000 টাকা দিয়ে দেওয়া হলো। তো উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পর ওই রাতে সেম ঘটনা আবার ঘটছে। এদিকে হয়েছে কি, চারদিকে রটে গেল যে ওনার ভাবি এই কাজ করেছে, ভাবি জিন চালান করেছে। ওনার ভাবি কিন্তু মানে ওনার যে ভাই, এই ভাই থাকতেন হচ্ছে কানাডাতে। তো কানাডাতে থাকা তার ভাইয়ের যিনি স্ত্রী, উনিও খুব উচ্চ শিক্ষিত একজন ভদ্রমহিলা, তাদেরও 3-4 জন সন্তান রয়েছে। তো যখন খবর চলে গেছে এরকম জিন এসে বলছে যে ওই ভাবি করছে, তার ভাইয়ের বউ করছে, এই দৃশ্য আবার একজন ভিডিও করছেন। তিনি আবার কোনোভাবে হোয়াটসঅ্যাপে এই ভিডিওটা তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। যখনই ওই ভাবি শুনেছেন যে ওনার নাম বলেছে, উনি মনে এতটা কষ্ট পেয়েছেন, উনি ওই দিনই এটা শোনার পর স্ট্রোক করেন। স্ট্রোক করার পর ওনার শরীরের একটা সাইড পড়ে যায়, উনি এখনও অসুস্থ অবস্থাতেই রয়েছেন। যাই হোক, এই তো গেল একটা বিষয়, কোনো সমাধান হলো না। ওই রাত্রে আবার এই সমস্যা তৈরি হলো। এরপর দেখা গেল আর একজন রাকিকে নিয়ে আসা হলো।
উনিও একই রকমভাবে ঝাড়ফুঁক করলেন। এরপরে উনি জিন হাজির করার চেষ্টা করলেন। তারপর বললেন যে কে করেছে, তো তার গ্রাম সম্পর্কের একজন লোক করছে। তো সেই লোকের নামও আবার বলে দিল। এই তো শুরু হয়ে গেল যে ওই লোক এদের উপর জাদুটোনা করেছে, শহরে থাকে, ফ্ল্যাট বাসায় থাকে, তাদের আয় উন্নতি ভালো, এই জন্য সহ্য করতে পারে নাই, জাদুটোনা করছে। যখন ওই পরিবারে এই কথা গেল, ওই লোক তো আকাশ থেকে পড়ছে যে আমি কেন জাদুটোনা করব, আমার কি দরকার আছে। ওই পরিবারেও অশান্তি শুরু হয়ে গেল। এইভাবে যখনই কোনো হুজুরকে নিয়ে আসা হয়, মোটা অঙ্কের হাদিয়া তারা নিয়ে যান। তারপর জিনদেরকে ডেকে জিনদেরকে জিজ্ঞেস করে যে কে করছে, কে চালান করছে। প্রত্যেকে কিন্তু বলে যে এদের উপর কালো জাদু করা হয়েছে আর চালান করা হয়েছে। একজন বলে তার ভাবির নাম, আরেকজন বলে তার গ্রামের আরেকজন ব্যক্তির নাম। এইভাবে মানে এক এক সময় এক একজন এক এক কথা বলে। ওই পরিবারে এক এক সময় এক একজনের নাম বলার কারণে মানে এমন এক অশান্তি শুরু হয়েছে। এদিকে ওনাদেরও তো মানসিক অবস্থা খুব খারাপ। দিনের ভিতরে কিছু কিছু সময় ওনারা ভালো থাকেন, এরপর ওনাদের মানসিক অবস্থা পাগলের মতো হয়ে যায়। আর এই বৃদ্ধা মহিলা, উনি যে কি করবেন উনি নিজেই বুঝতে পারছেন যে আমি কোথায় যাব, কি করব, কার কাছে যাব। সবাই তো এখন ধান্দাবাজি শুরু করছে। পুরো পরিবারের মধ্যে একটা বিশাল অশান্তি লাগিয়ে দিয়েছে এই হুজুররা এসে। এক একজন এক এক কথা বলে। সবাই যদি এক কথা বলতো তার একটা কথা ছিল, এক একজন এক এক কথা বলে। এদিকে হয় কি, এই যে যিনি ব্যক্তি শফিক সাহেব, ওনার যে ভাই কানাডাতে থাকেন, উনি ওনার স্ত্রীর এই অসুস্থতা দেখে খুব ভেঙে পড়েন। কেননা ওনার ভাই এবং ভাবি, অর্থাৎ এই শফিক সাহেবের ভাই এবং ভাবি পরিবার সহ কিন্তু বড় হজ করে আসছেন, যেটা জিলহজ মাসে সৌদি আরবে যেটা হয়, আমরা যেটাকে বড় হজ বলি, এটা করে আসছেন। ওনারা এই কাজ করবেন এটা তো আসলে কারোরই বিশ্বাসই ছিল না। এদিকে হয় কি, এই যে কানাডাতে থাকা ওনার যেই ভাই, এই ভাইয়ের একটা ট্যুর পড়ে যায়, অফিসিয়াল ট্যুর। তাকে মিশরের কায়রোতে যেতে হবে। তো উনি কায়রোতে গিয়েছেন, যাবার পর ওখানে সপ্তাহখানেক ছিলেন। ওইখানে ঘটে যায় একটা ঘটনা। সেটা হচ্ছে উনি যখন কায়রোতে গিয়েছেন, কায়রোতে গেলে দেখা যাচ্ছে যে অনেক পুরাকীর্তি রয়েছে, সেই মিশরীয় যে সমস্ত স্থাপত্যগুলো সেই প্রাচীনকালের সেগুলো রয়েছে। তো উনি ওখানে যাবার পর বেশ কিছু মানুষের সাথে পরিচয় হন। তো দেখা যাচ্ছে যে ওখানকার লোকজন অনেকেই তো আর ইংরেজি বোঝে না। তো ওখানে ওনাদের যে গাইড ছিল তাকে কি মনে করে বললেন যে আচ্ছা আপনাদের এখানে কি ভালো কোনো রাকি আছেন, ভালো ঝাড়ফুঁক করতে পারেন এমন কোনো রাকি আছেন? তখন গাইড বলছেন যে আসলে এটা তো আমাদের কাজের মধ্যে পড়ে না, তারপরও আমার পরিচিত একজন আছেন, তবে উনি তো আসলে খুব নিভৃতচারী, মসজিদের ইমাম, উনি কারোর সাথে তেমন একটা কথা বলেন না, আমার পরিচিত। তবে কায়রো থেকে আরও ভেতর দিকে যেতে হবে, একটু গ্রাম সাইডে আর কি, সেখানে গেলে তাকে পাওয়া যেতে পারে। তার কোনো মোবাইল ফোনও নাই, উনি কোনো মোবাইল ফোনও ইউজ করেন না, বয়স তার 80-র উপরে। তো বললেন যে ঠিক আছে আমি যাব। তার কাছে গেলেন, অত্যন্ত সমাদর করলেন। এখন ওই যে যিনি ইমাম উনি তো আর ইংরেজি বোঝেন না, যার কারণে এই যে গাইড হচ্ছে অনুবাদ করে দিচ্ছেন। ইমাম সাহেব কি বলছেন সেটা এই শফিক সাহেবের ভাইকে বলছেন, আর শফিক সাহেবের ভাই কি বলছেন সেটা আবার ইমাম সাহেবকে উনি ওই মিশরীয় যেই ল্যাঙ্গুয়েজ, যে আরবি ল্যাঙ্গুয়েজ, ওখানে কিন্তু আরবির যেই আঞ্চলিক যে ভাষা আর কি, আঞ্চলিকতা তো সব দেশেই আছে, আরবির মধ্যেও আছে। তো মিশরীয় আরবিগুলো একটু অন্যরকম আর কি। তো উনি তো ওভাবে আর কি বুঝিয়ে দিচ্ছেন আর কি গাইড। তো ওই যে যিনি হুজুর উনি সব কিছু শুনলেন, মনে হলো উনি একটা কলম নিয়ে কাগজের উপর কিছু একটা লিখলেন। তারপর সবার নাম শুনলেন, বাসার ঠিকানাটা শুনলেন, লিখলেন, কী জন্য লিখলেন, এরপর ক্রস চিহ্ন দিচ্ছেন, প্রত্যেকের নামের উপরে ক্রস চিহ্ন দিচ্ছেন। দেওয়ার পর উনি বলছেন আলহামদুলিল্লাহ, খালাস খালাস, মানে শেষ হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছিল, আসলে ব্যাপারটা কি? তখন ওই ইমাম সাহেব বলেছিলেন ওনার ভাষায়, যেটা ওই যে অনুবাদ করে দিয়েছিলেন, সেটা হচ্ছে এই যে শফিক সাহেব উনি অফিসিয়াল একটা কাজে চাঁদপুরের ওইদিকে গিয়েছিলেন। তো চাঁদপুরেতে দেখা যাচ্ছে বিভিন্ন ঘাট রয়েছে। তো ওখানে নদীর যে মাছগুলো, এই মাছগুলো অনেকেই তো কিনে নিয়ে যায়। তো উনি যেহেতু যেই গাড়িতে গিয়েছিলেন, এটা কিন্তু ওই বাস না, এটা ওনাদের পার্সোনাল কার ছিল, একটা মানে প্রাইভেট কার ছিল।
তো উনি কি করেছেন, ওই হাটে গিয়েছেন যখন, তখন মাত্র একটা নৌকা আসছে কিছু মাছ নিয়ে, মানে ওই নৌকা কিন্তু মাছ নিয়ে আসছে, তখনও ওই মাছগুলো হাটে ওঠেনি, নৌকা থেকে তখনও নামাই নাই। তো উনি চিন্তা করছেন যে মাছই তো মাত্রই ধরে নিয়ে আসছে, নদীর মাছই হবে, এখান থেকে কিছু মাছ কিনে, কী মাছ আছে। তখন ওই যিনি জেলে বা মাঝি উনি বলতেছেন যে মাছ বেশ কিছু আছে, আমার কাছে নদীর একটা বড় পাঙাশ আছে। তখন শফিক সাহেব বলেন ঠিক আছে দেখি তো পাঙাশটা। তো উনি পাঙাশটা দেখে খুব পছন্দ করলেন, দামাদামি করে পাঙাশটা নিয়ে নিলেন। ওই পাঙাশটা নিয়ে উনি বাসায় এসেছিলেন। বাসায় আসার পর এই পাঙাশটা উনি আসলে ফ্রিজিং করার আগেই রান্না করতে বলেছিলেন, যে ফ্রিজিং করলে অর্থাৎ ফ্রিজে রাখলে তো অরিজিনাল স্বাদটা ওভাবে পাওয়া যায় না, তো এটা রান্না করো। তো ওনার ওয়াইফ এটা রান্না করেছিলেন। এদিকে হয়েছে কি, ওনার বাসায় ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে, ওনার মা তো অসুস্থ মানুষ, উনি বেশ আর্লি খাওয়া দাওয়া করেন। তারপর আবার ডায়াবেটিসের পেশেন্ট, আবার হাই প্রেশারও রয়েছে, উনি যে খাবারগুলো খান এগুলো আবার আলাদা খাবার, যার কারণে উনি এই মাছ তারপরে অনেক মাংস উনি আসলে ওইভাবে খেতে পারেন না, ওনার খাবারটা আলাদা, উনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন। তো এই রাতের বেলা যেই খাবারটা রান্না হয়েছিল উনি এটা খান নাই, যদিও বা উনি উঠেছিলেন, উনি বেড়ে দিয়েছিলেন, কিন্তু উনি আর খান নাই। ওই খাবারটা যখন রাতের বেলা তারা সবাই খেয়েছে তখনই ঘটেছে একটা ভয়ঙ্কর ঘটনা। কেননা এই যে পাঙাশ মাছটা, এই পাঙাশ মাছটা একটা জাদুর মাছ। জাদুর মাছ বলতে এই পাঙাশ মাছের সাথে একটা জিনকে যুক্ত করে দেওয়া হয়েছিল। এমনভাবে যুক্ত করে দেওয়া হয়েছে, এই পাঙাশ মাছটা মূলত আর একজন জেলেকে জাদু করার জন্য পাঠানো হয়েছিল, চালান করা হয়েছিল। এই মাছটা ওই জেলের কাছেই যাবে, ওই জেলেটা ধরবে, সে এটা খেতে পারবে না। খেতে পারবে না বলতে সে দেখা যাচ্ছে যে সে নিজে খাবে না, কিন্তু তার পরিবারকে খাওয়াবে। মানে এমন একটা সিচুয়েশন তৈরি হবে, সে নিজে কোনো একটা কারণে খাবে না, তার পরিবারকে খাওয়াবে। আর তখন তার পরিবারকে ওই জিনটা শেষ করে দেবে, এমনভাবে চালান করা হয়েছিল। কিন্তু ওই মাছটা যখন ওই দিক দিয়ে যাচ্ছিল, কোনো কারণে অন্য আর একটা জেলের জালে সেটা ধরা পড়ে যায়। আর মাছটাকে আসলে এমনভাবে চালান করা হয়েছে যে ওই মাছটা আসলে যেই খাবে তার উপরই এই জিনটা তার ওই হুকুমটা বাস্তবায়ন করবে। এখন ওই মাছটা আর একজন জেলের জালে ধরা পড়ে গেছে। ওই মাছটা উনি কিনেছেন, ওইটা কিনে উনি বাসায় নিয়ে আসছেন। যখন পরিবারের 4 জন সদস্য এই মাছ খেয়েছেন, তখন ওই রাতের বেলা ওই জিনটা এদের উপর সওয়ার হয়েছে। মানে ওই জিনের উপর এমন হুকুম লাগানো হয়েছে যে এই মাছটা যেই খাবে তার উপর তোমার হুকুম শুরু হয়ে যাবে। তোমাকে যে হুকুম দেওয়া হয়েছে, এদেরকে পাগল বানায় মেরে ফেলবা। এ তো এই কাজ করছে। এখন এর থেকে মুক্তির উপায় কি? ওই যে জাদুটা, ওই জাদুটা যদি কেটে যায় তাহলে ওই জিনটাও মুক্ত হয়ে যাবে, সে তার মতো চলে যাবে, তার আর কোনো কাজ নাই, তাকে মারতেও হবে না, কিছুই করতে হবে না। ওই ইমাম সাহেব সবার নাম নিয়ে জাস্ট খালি ক্রস দিয়েছেন, জাদু কেটে গেছে। তখন নাকি ইমাম সাহেব ওনার যে ভাষা, এই ভাষায় আবার ওই গাইডকে বলছেন যে ওনার সাথে তো ফোন আছে, ওনার ওই আত্মীয়কে ফোন দিতে বলেন। শোনেন তো কি অবস্থা। উনি তখন হোয়াটসঅ্যাপে কল দিয়েছেন, কি খোঁজ খবর। পরে শোনেন একদম স্বাভাবিক, অবাক করা ব্যাপার, 10 মিনিটেরও মানে কম সময়ের ব্যবধানে পরিবারের সবাই ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মানে কোনো সমস্যাই নাই। এরপর থেকে ওনারা সবাই ভালো, একদম স্বাভাবিক। এরপর উনি তো বললেন যে এই এই আশয় বিষয়, আমি তো মিশরে আসছিলাম, এই যে একজন হুজুরের সাথে কথা বললাম, আল্লাহর রহমতে উনি এই জাদুটা কেটে দিয়েছেন, জিনের সাথে যে হুকুম লাগানো ছিল এই হুকুমটা কেটে দিয়েছেন, জিনটাও মুক্ত হয়ে গেছে। মূলত এই কারণে তুমি যে পাঙাশ মাছ কিনে আনছিলা, তখন হচ্ছে এই সমস্যাটা তৈরি হয়েছে। এদিকে তখন তো আসলে ওনারা এত ক্ষমা চাচ্ছেন যে এই ঘটনা ঘটে গেছে। ওই সময় তো ওনাদের মানসিক অবস্থা ঠিকঠাক ছিল না। ওই যে এক হুজুর আসছে, সে এসে বলছে ওই ভাবি করছে, এরপরে অমুকে করছে, তমুকে করছে, মানে পুরো পরিবারের মধ্যে একটা অশান্তি লাগিয়ে দিয়েছে এরা। মানে জিন ডেকে জিনদেরকে বলেছে যে কে করেছে কে করেছে, আর জিনেরা বলেছে সেইটা বিশ্বাস করে পুরো একটা পরিবারের মধ্যে অশান্তি তো লেগেছেই, সেই সাথে একটা সোসাইটির মধ্যে অশান্তি লেগেছে। অন্য পরিবারের লোকজন বলছে দেখছো
তার ভাইরা অমুকখানে আছে, এরা এত নাকি ভালো, হজ করে আসছে, দেখো ওইখানে তারা এত ভালো আছে, এই ভাইয়ের উপরে কালো জাদু করছে। মানে কত যে কথা। যাই হোক, পরে উনি তো আবার কানাডাতে চলে যান। এরপর তো ওনাদের সাথে অনেক যোগাযোগ হয়েছে। ওই যে ওনার ভাবি, উনি যে মনের কষ্টে স্ট্রোক করছেন, উনি কিন্তু এখনও অসুস্থ অবস্থায় আছেন। আগের থেকে কিছুটা ভালো, কিন্তু এখনও উনি অসুস্থ অবস্থাতেই রয়েছেন, স্বাভাবিক হন নাই। মনে এতটা কষ্ট পেয়েছিলেন যে আমার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ, আমি কালো জাদু করছি, মানে এই মনের কষ্টেই ওনার এই অবস্থা। তো যাই হোক, পরে বিষয়টা তো জানাজানি হলো, আলহামদুলিল্লাহ ওনার পরিবারও এখন সুস্থ স্বাভাবিক আছে। তবে মাঝখানে বেশ কিছুদিন প্রচণ্ড রকমের অশান্তি, অসুস্থতা সব কিছু ওনাদেরকে জেঁকে বসেছিল, ভয়। আর এই যে বয়স্ক ভদ্রমহিলা, উনি যে কি কষ্টে ট্যাকেল দিয়েছেন ওই কয়টা দিন, এটা আল্লাহ মাহমুদ ভালো জানেন আর কি। তা না হলে আরও অবস্থা খারাপ হয়ে যেত। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটা শেয়ার করার পেছনে কিন্তু বেশ কয়েকটা উদ্দেশ্য রয়েছে। আশা করছি ঘটনাটা শোনার পর উদ্দেশ্যটা ধরতে পেরেছেন। তা হচ্ছে, খেয়াল করেন, এই যে মিশরীয় যিনি রাকি, উনি কিন্তু ওরকম রাকি নন, রুকিয়ার কাজ ওভাবে করেন না। তারপরও উনি কি দোয়া পড়লেন, জাস্ট ক্রস চিহ্ন দিলেন কাগজে, ওইখান থেকে দিলেন, এখানে কিন্তু আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে। জিনের সাথে লাগানো ওই হুকুমটা অকার্যকর হয়ে গেছে, সে মুক্ত হয়ে গেছে, চলে গেছে, ইনারাও ভালো হয়ে গেছেন। রায়হান আমাকে একটি ঘটনা পাঠিয়েছে। উনি অনেকদিন যাবত আমাকে ঘটনা পাঠাবে বলে বেশ কয়েকদিন যাবত বলেছিল যে আমি তোকে ঘটনা পাঠাবো। একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে রিসেন্টলি। তো রায়হান, তাদের বাসা হচ্ছে ধানমন্ডিরই কোনো একটা জায়গায়। তো তারা যে বাসাটা নতুন উঠেছে ফ্ল্যাটে আর কি, সেই ফ্ল্যাট বলতে আমি বলবো যে বেরিবাদের আশেপাশেই নতুন অনেক এরিয়া হচ্ছে, সেই জায়গায় তারা একটা ফ্ল্যাট কিনেছে। খুব রিসেন্ট ঘটনা, বেশি দিন আগের ঘটনা না। তারা ফ্ল্যাটে শিফট করে 2017 সালে। তখন একবার আমার সাথে দেখা হয়েছিল, বলেছিল যে আমাদের ফ্ল্যাটে আমরা নতুন ফ্ল্যাটে শিফট করেছি। তো এরপরে আর আমার কখনো রায়হানের সাথে দেখা হয়নি। তো এই রিসেন্ট ডেজে রায়হান আমাকে নক করে বলেছিল কীভাবে ইউকে আসা যায় বা কিছু একটা এরকম ইনফরমেশন নিতে যেয়ে। তো কথাবার্তা একটা পর্যায়ে যখন ফ্ল্যাটের কথা ওঠে, তো ওরা যখন শিফট, আগে তো ধানমন্ডি থাকতো, তো পরে শিফট করে ওই জায়গাটা চলে গেছে। আমি বললাম যে কী অবস্থা, ওই জায়গায় কেমন, মানে ওই জায়গাটা যদি বাড়ি টাড়ি কেউ যদি ফ্ল্যাট ট্যাট নেয়, ওই জায়গায় বসতি কেমন, মানুষজন কী অবস্থায় আছে। বলে যে অতটা সমস্যা নাই, যেহেতু বদ্ধভূমির পাশে দিয়ে সামনে বদ্ধভূমি ক্রস করে একটু সামনে গিয়ে বামে নেমে যেতে হয় বেরিবাদের পাশ দিয়ে। বলে যে এটা আমাদের নতুনই বাসা। তো আসলে আমি তোমাকে একটা ঘটনা বলবো, যেহেতু তোমার একটা চ্যানেল আছে, তো তোমার চ্যানেলে যদি তুমি শেয়ার করতে চাও তুমি করতে পারো। আমরা আসলে ফ্ল্যাটটা বিক্রি করে দিয়েছি, যেই দামে বিক্রি করেছি এটার অর্ধেক, মানে যেই দামে বিক্রি করেছি তা এটা বলে কেনার দাম থেকে অর্ধেক। এটা বলার জন্য, এটা বলাই যাবে না কত টাকা দামে বিক্রি করেছি ফ্ল্যাটটা। আসলে ফ্ল্যাটটা বিক্রি করার রিজনও আমি জানিয়েছি। তো সেই রিজনগুলো নিয়ে আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি কিছু মনে করো না, আর তুমি যদি পারো তুমি শেয়ার করো। তো আমি বললাম যে না, তুমি আগে বলো ঘটনাটা কি। তো ওর সাথে গত সপ্তাহে আমি প্লেস অনেকক্ষণ যাবতীয় সময় দিয়ে কথা বলেছিলাম। তো যেসব পয়েন্টগুলো নিয়ে এসে আমাকে বলেছে, 2017 সালে তখন ও বিয়ে করে, নতুন বিয়ে করে, তোর ফ্যামিলি, ওরা আগে একটা ভাড়া বাসায় থাকতো। তো ওর বাবার পেনশনের টাকা সব মিলিয়ে টিলে একটা ফ্ল্যাট কিনেছিল ওই জায়গাটাতে। ফ্ল্যাটের দাম সর্বসাকুল্যে পড়েছিল সম্ভবত 65 লক্ষ টাকা, এবং ফ্ল্যাটটা মোরলেস প্রায় 1200-1300 স্কোয়ার ফিটের বাসা ফ্ল্যাট ছিল। তো ওরা কিনেছিল অনেক দিন আগে, 2012 দিকে, ওদেরকে হ্যান্ড ওভার করে 2016-17 শেষের দিকে। তো 17 দিকে ওরা জানুয়ারি মাসের দিকে ওঠে। তো ওদের বাসায় ওরা বা বিড়াল, ওরা খুবই বিড়াল পোষণ পালন করে আর কি। ওদের বাসায় 3-4টা করে বিড়াল। ওর ওয়াইফও খুব বিড়াল পছন্দ করে, এবং ওয়াইফ ওর বাবার বাড়ি থেকে ওনার নিজের বিড়াল সাথে করে নিয়ে এসেছিল। তো ওনারা যখন ওই বাসায় ওঠে, জানুয়ারি মাসের 5 কি 6 তারিখ হবে, তো সব কিছু নিয়ে ওঠে বাসায়। তখনও বাসার নিচের গ্যারেজের গেট তখন লাগিয়েছে মাত্র, প্লাস্টার করা শেষ করেনি। কিন্তু তারা উঠে গেছে, কারণ তাদেরকে বলা হয়েছে যে আপনারা উঠে যেতে পারেন আপনাদের ফ্ল্যাটে। ফ্ল্যাট কমপ্লিটলি মোরলেস রেডি ছিল, কিছু কাজ বাকি ছিল, সেগুলো নেগলিজিবল আর কি, সেগুলি কাজ করছে। লিফটের কাজ তখনও হয়নি। আর ওনাদের ফ্ল্যাটটা ছিল হচ্ছে 3 তলায়। তো ওনার বাবা মা মোরলেস বাসার নিচে খুব কমই নামতো, কারণ বয়স্ক মানুষ ছিল, নিচে নামলে একটা প্রবলেম দেখা দিতে পারে, বারবার উঠানামা করাটা একটা সমস্যা। ওনার মার কোমরের প্রবলেম।
তো ওনারা বাসায় যখন ওঠে, বাসার বর্ণনা দিই যে ঢুকলেই বাসার ঢোকার সাথে সাথে একটা ছোট্ট করিডোরের মতো ছোট্ট স্পেস, এবং ঢুকেই বাম দিকে একটা টয়লেট, ক্রস করে সোজা বাম দিকে একটা বেডরুম, একদম সোজা হচ্ছে ওই জায়গাটা, ওইটা হচ্ছে পুরোটাই ডাইনিং স্পেসের মতো জায়গা। ডাইনিং স্পেস এবং ড্রয়িং রুম মোরলেস জোড়া দেওয়াই। তো ওরা পরে এটাকে পার্টিশন করবে এরকম প্ল্যান করেছিল। এরপরে আবার যদি একটু সামনের দিকে যাওয়া যায় তো ডান দিকে আরেকটা বেডরুম, এরপরে কি একটা কমন টয়লেট আর অ্যাটাচ বাথরুম, যে রুমগুলোর সাথে ছিল সেগুলো রুম অ্যাটাচ বাথরুম। তো এটা ছিল বাসার বর্ণনা। তো ওদের বাসায় ওদের সাথে একটা কাজের মেয়ে ছিল, সেই কাজের মেয়েটার নাম ছিল হচ্ছে নাজনীন। সে কাজের মেয়েটা ওদের সাথে প্রায় ছোটোবেলা থেকেই ছিল, তখন ওর বয়স অনেকটা 15-16 বছর। 15-16 বছর কাজের মেয়েটা ওদের বাসায় থাকে এবং ওটা ওদের বাড়ির একটা আত্মীয় ছিল। তো ওরা যখন বাসায় ওঠে, বাসা টাসা গুছিয়ে ওদের বাসাতে খাওয়াও আসে, অন্য ওদের আত্মীয় থেকে বাসা থেকে খাওয়া পাঠিয়ে দেয়। তো রাতের বেলা খাওয়া দাওয়া করে, তখনও চুলা বসায়নি বাসার মধ্যে। তো হঠাৎ করে রাতের বেলা, শীত তো সবাই ঘুমিয়ে গেছে, কারণ প্রচণ্ড টায়ার্ড, শিফট টিফট করে সব কিছু নিয়ে আসা, তো সবাই খুব টায়ার্ড থাকার কারণে ঘুমিয়ে গেছে। যেদিন বাসা শিফট করেছে ঠিক সেদিনই এমন টাইমটা এরকম হবে যে ফজরের আজান হয়নি হবে। তো ওনার বাবা যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট, তো বাথরুম যেতে হয় বাথরুমে প্রায় সময়। তো ওনার বাবা বাথরুমে যাবে বলে সিদ্ধান্ত নেন, ওঠেন। তো তখনও খাট বসায়নি, ফ্লোরের মধ্যে ফ্লোরিং করে ঘুমিয়েছে। মোরল ওনার বাবা, ওনার বোন, উনি, ওনার ওয়াইফ আর উনি হচ্ছিল আলাদা একটা রুমে, এবং ওনার বাবা, ওনার বোন, ওনার মা একসাথে একটা রুমে ঘুমিয়েছিল, আর ওনার আরেক ভাই ঘুমিয়েছে ড্রয়িং রুমে, আর মেয়েটা ঘুমিয়েছে হচ্ছে আরেকটা রুমে রান্নাঘরের ভেতর। তো রাতের বেলা এরকম আনুমানিক 2:30-3টার দিকে, ঘড়ি তখন দেয়ালে লাগানো হয়নি, ঘড়ি দেখতে হয়েছে মোবাইল ফোনে যে কয়টা বাজে। তো তার বাবা উঠে বাথরুমে গেছে। বাথরুমে যাওয়ার সময়, ঢোকার সময় তার কাছে মনে হচ্ছে বাথরুমটা মনে হয় কেউ ব্যবহার করছে। তো তিনি মনে করেছে যে বাথরুমে হয়তো বা তার ছেলে ঢুকেছে, কিন্তু ছেলের রুমের ভেতরে তো একটা বাথরুম আছে, ও তো ওইটাতে যাওয়ার কথা, এখানে কি করবে? কিন্তু শেপটা সম্পূর্ণ রায়হানের মতো। তো তার বাবা বলল যে, রায়হান তুই কি বাথরুমের ভেতর? তো ভেতর থেকে একটা শব্দ আসলো, তো তার বাবা একটু ভয় পেয়ে গেল যে রায়হান তো এইভাবে কথা বলে না, নর্মালি বলে জি বাবা, জি বাবা আমি বাথরুমে, অথবা জি আসতে বের হচ্ছে। আর ও বাথরুম করছে, প্রস্রাব করছে দাঁড়িয়ে, এরকম যে খোলার সাথে সাথে মনে হচ্ছিল বাথরুমে কেউ আছে, বাথরুমে কেউ একজন দাঁড়িয়ে প্রস্রাব করছে হাই কমোডের উপরে, এবং উল্টো ঘুরে, এবং সেই অনেকটা রায়হানের মতো লাগছিল। তো তার বাবা লজ্জায় দরজা লাগিয়ে দিয়েছে। রায়হান তো শেষ হয়েছে, আর কোনো কথা আসে না, তিনি তো দরজা লাগানো। তো তিনি দরজা নক করছে, রায়হান তুই কি বের হবি? কোনো কথা আসে না। তো তার একটা চিন্তা হলো, রায়হান এই বাথরুমে কি করে, বুঝলাম না। তো সে তার কমন ওয়াশরুমে গেছে, কমন টয়লেটে গেল, টয়লেট সেরে আসলো। সেরে এসে দেখলো যে দরজাটা তখনও স্টিল লাগানো, এবার ভেতর থেকে লক করা, দরজাটা আর খোলা গেল না। তাদের কাছে চাবি আছে, এখন এই চাবি খোঁজার ঝামেলা নিবে কে? দরজাটা আর খুলতে পারলো না তার বাবা। তার মাকে রায়হানের মাকে বলল না সেদিনের কথা, তিনি ঘুমিয়ে গেলেন। সকাল 7টা-7:30টার দিকে ঘুম থেকে উঠলেন, দেখলো দরজা লক করা, তখনও লক করা। তো তিনি চাবিটা নিয়ে খুঁজে বের করলেন, ওইখানকার যেসব প্রত্যেকটা রুমের চাবি। তো নব তো ওই সিট কিনি ভিতর দিয়ে লাগানো, ভিতরে টিপ দিলেই লক হয়ে যায়। তো দরজা খুলে দেখলেন বাথরুমের ভিতরে কেউ নাই, কিন্তু বাথরুমটা তখন থেকেই লক ছিল। তো তার বাবা বললো হয়তো ভিতরে কেউ ঢুকে লক করে দিয়েছে বা কিছু একটা, কোনো সমস্যা না। কিন্তু তার বাবা এটা কাউকে বলেনি, রায়হানকে বলেনি। তোর বাবা সকালে নাস্তা, ফ্লোরে বসে সবাই নাস্তা করছিল, বলছে না দোকান থেকে নাস্তা নিয়ে এসছে। রায়হানকে বলছে, রায়হান তুই কি রাত্রেবেলা ঘুম থেকে উঠছিলি? তো রায়হানের ওয়াইফ বলছে যে, বাবা আপনার ছেলে তো একদম মরার মতো ঘুমিয়েছে, সেই যে শুইলো এই এখন ঘুম থেকে উঠলো, সকাল 10টা বাজে। বলে হ্যাঁ সবাই তো অনেক টায়ার্ড, এই জন্য হয়তো বা সবার ঘুমটা একটু বেশি হয়েছে, ঠিক আছে সমস্যা নেই। তার বাবা সেদিনের কথাটা জানালো না। তো এই গোছ গাছ এই সব কিছু মিলিয়ে 4-5 দিন লেগে গেল। এই 4-5 দিনের মধ্যে রায়হানের বাবা ঘুম ভেঙে আর ঘুম থেকে ওঠেনি। সকালে ঘুম থেকে ফজরের পর উঠেছে, তখন ওর হয়তো বা পুরা সকাল হয়নি, কিন্তু আবছা আভা ছিল, কিন্তু কোনো কিছু দেখেনি, কারণ সে তো ঘুম থেকে উঠেছি অনেক পরে, ফজরের নামাজ পড়েছে ঘুম অনেকটা দিন হওয়ার সময়।
তো ঘুম থেকে উঠে তার রাতের মধ্যে উঠতে হয়নি, সে কিছু দেখেও নাই, কিছু চিন্তাও করেনি। তো সবাই গোছগাছ করে রায়হান অফিস করতো, অফিস করে বাসায় এসছে। বাসায় এসে রায়হান এরকম দরজা খুলে মোজাটা খুলে রুমে যাবে, তো গন্ধ আসছিল, মোজার ভেতর থেকে প্রচণ্ড গন্ধ আসছিল। তো বলে যে আমার মোজার মধ্যে কখনো এত গন্ধ হয় না। মোজাটা এমন হয়েছে, এমন মানে একটু বিশ্রী লাগবে শুনতে, যে সে মোজাটা নিয়ে চেকও করেছে মোজা থেকে গন্ধ আসছে কিনা। দেখে মোজার থেকে গন্ধ না, কিন্তু গন্ধটা খুবই প্রকট, মনে হচ্ছে কিছু একটা মারা গেছে। ইঁদুর বা চিকা কিছু মারা গেলে যেরকম অস্বাভাবিক পটকা গন্ধ আসে, সেরকম গন্ধ তাদের দরজার এন্ট্রান্সের ভেতর। তো তাদের দরজার এন্ট্রান্সের উপরে একটা বক্স আছে, ইলেকট্রিক বক্স, মানে এখানে ইলেকট্রিক কন্ট্রোল বক্স আর কি, সুইচ টুইচ সব ওই বক্সের ভেতর। তো গন্ধ শুকতে শুকতে তিনি দেখলেন যে ওই ইলেকট্রিক সুইচের বক্সের ভেতর থেকে গন্ধ আসছে। তিনি ওই বক্সটা খুললো, দেখলো না কোনো কিছু নাই ওই জায়গায়, কিন্তু গন্ধটা ওই জায়গা থেকে বেশ প্রকট আকারে আসছে। তো চিন্তা করছে যে কোনো তার পুড়লো কিনা, বাসার মধ্যে কোনো তারটার পুড়লো কিনা, কিন্তু তার পুড়লে এরকম গন্ধ আসে না। এই গন্ধটা ইঁদুর মরা বা চিকা মরার গন্ধ। তো তিনি পুরা বাসাটা খুঁজলেন, যে নতুন বাসা, নতুন ফ্ল্যাট, এইখানে ইঁদুর মা চিকা মরবে কোথার থেকে এসে। তারপরও পুরো বাড়িটা খুঁজলো, মানে গন্ধটা উৎসটা বের করলো, অন্য কোনো জায়গায় গন্ধ নাই, খালি ওই দরজার ঢুকতে গন্ধ। তো তিনি চিন্তা করছিলেন যে এটা হতে পারে যে পাশের বাসা থেকে গন্ধটা আসছে। তো পাশের ফ্ল্যাটে তখনও কেউ ওঠেনি, পাশের ফ্ল্যাট খালি, গেট টেট লাগানো, নতুন দরজা লাগানো, পাশের ফ্ল্যাটে কেউ তখন আসেনি। তো তিনি চিন্তা করলেন পাশের ফ্ল্যাটে তো কেউ আসেনি, তাহলে এই গন্ধ আসবে কোথা থেকে। যাই হোক, রাতের বেলা তিনি ওই গন্ধটা এমনভাবে নিয়েছে যে মনে হচ্ছে তার ভেতরের সব কিছু জ্বলছে, এই গন্ধটা তার শরীরে এমন ঢুকেছে। অনেকটা এরকম যে আপনারা যদি কোনো বডি স্প্রে ইউজ করেন, সেটা যদি অতিরিক্ত পরিমাণে আপনি শরীরে মাখেন, দেখবেন যে নাকের মধ্যে ঢুকে কেমন জানি একটা পাঞ্জেন্ট ওডোর গলার মধ্যে লাগছে। তো তার এরকম লাগছিল। তো তিনি কোনো কিছু না বলে ওয়াশরুমে যায়, ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়, রাতের বেলা খাবার দাবার খায়। পরের দিন যেহেতু অফিস ছিল না, তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে মুভি দেখে। তো মুভি দেখতে দেখতে নাকি এরকম রাতে 2:30 বাজে। তো তার ওয়াইফ বলে যে আসলে আমি পরের দিন তাদের আবার ওয়াইফের গ্রামের বাড়িতে যাবার প্ল্যান। তার ওয়াইফ, তার বাবা মা আর কি নতুন জামাইকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে যাবে। তাদের গ্রামের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে, এবং বিক্রমপুর এবং মুন্সিগঞ্জের আশপাশের এলাকা। তো ভোরে রওনা দিবে, তখন রাস্তাঘাটে অনেক জ্যাম লাগতো। তো ভোরে যেহেতু রওনা দিবে, তিনি বলেছে যে অনেকক্ষণ তো মুভি দেখলাম, আসলে এখন ঘুমায় যাওয়া দরকার, চলো ঘুমাই। তো তারা 2:30টার দিকে, তাদের স্পষ্ট মনে আছে তারা টয়লেট করে 2:30টার দিকে ঘুমিয়েছে। ঠিক 3:30টার দিকে তাদের বাথরুম থেকে শব্দ আসছে, বাথরুমের মতো থেকে। তো রায়হান ঘুম থেকে উঠলো, মানে ঘুমে তখন পুরাটা আসেনি, সেই জন্য উঠতে পেরেছে। বাথরুমের মধ্যে কে? তো রায়হান দরজা খুলে, রায়হান খেয়াল করে নেই তার ওয়াইফ যে পাশে, তার ওয়াইফ তো দেয়াল বরাবর ঘুমাচ্ছে, তখনও খাট বসায়নি, এখানে খাট বসানোর লোকটা আসেনি, তো ফ্লোর করা তখনও। তো উঠে ওর খেয়াল করে নাই, দরজা খুলে দেখায় যে ওর ওয়াইফ বাথরুম ব্যবহার করছে। তো ও কী করলো, দরজাটা লাগিয়ে দিল সাথে সাথে। ওয়াইফ বাথরুমে দাঁড়ানো, কমোডের পাশ দিয়ে দাঁড়ানো, পেছন দিকটা দেখা গেছে। তো ওয়াইফের শেপ বোঝা গেল, বাথরুমে আলোর মধ্যেই ওয়াইফের শেপটা বোঝা গেল। তুই দরজা লক করে দিল, সরি বলে দরজাটা লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পরে সে যখন বিছানায় শুবে, তো মনে করেছিল তার ওয়াইফ মনে বাথরুম ব্যবহার করছে, যে তিনি লাইটার জ্বালাননি, তিনি বিছানায় শুয়ে পড়লো। তো শুয়ে পড়ে যখন ডান কাত হলো, দেখলো তার ওয়াইফ তার পাশে শুয়ে আছে। অন্ধকার তো বোঝেনি। রায়হান বলছে যে বিশ্বাস করো বন্ধু, আমার ওয়াইফ আমার পাশে শুয়ে আছে, আমি দরজা অথচ দেখো আমি বাথরুমের দরজাটা খুলে দেখলাম আমার ওয়াইফকে উল্টা অবস্থায় দাঁড়ানো। তা আমি মনে করছি আমাকে দেখে তো লজ্জা পেয়ে গেছে, দরজাটা হয়তো লাগাইনি, তা আমি সরি বলে দরজাটা লাগিয়ে দিয়েছি, কিন্তু আমার ওয়াইফ তখন আমার পাশে শুয়ে আছে। এই ডিস্টেন্সের সাথে সাথে আমার ওয়াইফ বাথরুম থেকে এখানে আসবে না। আমিও কাউকে কিছু বলছিলাম না। মাসখানেক আমরা এই বাসায় থাকলাম। এর মাঝখানে আমি আরো একটা জিনিস দেখলাম। বাসার মধ্যে আমি একদিন ছাদের মধ্যে কথা বলতে গেছি, বন্ধু বান্ধবদের সাথে অনেকদিন পরে ফোনে কথা হচ্ছে। তার এক বন্ধু বিদেশ থাকে, অস্ট্রেলিয়া থাকে, তারা সবাই মিলে একসাথে গ্রুপ কলে কথা হচ্ছে। তো বন্ধু বান্ধবের মধ্যে অনেক দুষ্টামি করে, তো মজা করে, তো বাসার মধ্যে সেটা করা যায় না। তো সে কি করলো,
ছাদের উপরে গেল। তো যারা 3 তলায় থাকে, বাড়ি বিল্ডিংটা হচ্ছে 6 তলায় ছাদ। তো সে ছাদের উপর গেছে, যার ছাদের উপর হাঁটছিল, ছাদ তো একদম কমপ্লিটলি নতুন। তো ছাদের উপর এই পাশ থেকে এই পাশে হাঁটছিল। তো রায়হান যখন, এটা হচ্ছে যদি আমরা বাড়িটা উত্তর দক্ষিণ হিসাবে চিন্তা করি, রায়হান যখন দক্ষিণে গেল, কথা বলছিল দাঁড়িয়ে থেকে কর্নারে, তিনি দেখলেন উত্তর দিকে একদম কর্নার সাইডে তার স্ত্রী দাঁড়ানো। রায়হান বলল যে আমি বারবার শিল্পীকে বললাম যে ও যেন বাইর না হয়, এবং আমি উপরে যাচ্ছি, ছাদে কথা বলছি। আসলে উনি ওই সময় তার স্ত্রী তার সাথে উপরে ওঠার জন্য বায়না ধরেছিল বেশ কয়েকবার, যে আমি যাব, চলো আমিও যাই। কিন্তু সে বলেছে না, আমি বন্ধু বান্ধবের সাথে কথা বলবো, তুমি যাও না, এখানে অনেক উল্টাপাল্টা গালাগালি হবে, কথাবার্তা হবে, তুমি আইসো না, তোমাকে আমি পরে আরেকবার ছাদে উঠবো না। তো তার স্ত্রী বলছে না, আমাকে নিয়ে ছাদে যেতে হবে। তো এক প্রকার তিনি না নিয়ে ছাদের উপরে যায়। তো তিনি এই দক্ষিণ দিকে এসে কর্নারে যখন দেখলো তার স্ত্রী ছাদের আরেক পাশের উত্তর দিকের কর্নারে, তো তিনি খুব রাগ হয়ে গেল যে তোমাকে বারবার মানা করলাম না আসার জন্য, তুমি আসলা না। তো এইটা বলার জন্য তিনি কাছে যাচ্ছিলেন। তো তিনি কাছে যেতে যেতে দেখলেন যে তার স্ত্রী দেয়ালের কর্নার ধরে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর তিনি দৌড়ায়, তুমি শিল্পী কি করতেছো তুমি? দেখলো যে তার স্ত্রী ছাদ থেকে ঝাঁপ দিল সাথে সাথে। তো তার বুকের মধ্যে একটা বিশাল একটা মোচড়, এইটা কি করলা তুমি, চিৎকার করে উঠলো। ওই দক্ষিণ থেকে উত্তর, তার বন্ধুরা কিন্তু তখন লাইনে শুনছে সবাই। দক্ষিণ থেকে উত্তরে যে দেখলো নিচে কোনো নিচে কোনো বডি কিচ্ছু নেই। তিনি ফোন টোন ওখানে আর তার বন্ধুদের সাথে কথা বললেন না, নিচে যেয়ে দেখলেন, দরজা খুললেন, নিচে যেয়ে বললেন যে আম্মা, সে চিৎকার করল, আম্মা শিল্পী ছাদ থেকে ঝাঁপ দিছে। এইটা যখন বলেছে তখন তার বাবা টিভি দেখছিল। তো শিল্পী তার স্ত্রী রান্নাঘর থেকে বের হয়েছে, কি বললা বুঝলাম না। তো তিনি তার স্ত্রীকে দেখে হতভম্ব হয়ে গেল, রায়হান দেখে হতভম্ব হয়ে গেল, বলে তুমি। তো তখন রায়হানকে তার বাবা জিজ্ঞেস করলো, রায়হান কি রে, কি হয়েছে, তুই এরকম হাঁপাচ্ছিস কেন, এত টেনশন নিচ্ছিস কেন, বলতো কি হয়েছে বাবা? বলে যে বাবা, আমি ছাদের মধ্যে এরকম বন্ধুদের সাথে কথা বলছিলাম, আমার বন্ধুরা এখনো লাইনে, দেখো আমার শরীরে সব লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি দেখলাম যে শিল্পী ছাদের কর্নার থেকে হঠাৎ করে দেয়ালের রেলিংয়ের উপর দাঁড়ানো অবস্থায় সে থাপ করে ঝাঁপ দিল একটা। আমি নিজের চোখে দেখলাম যে শিল্পী সুইসাইড করলো ছাদ থেকে। আমি দৌড়ে আসছি মা, তোমাদেরকে জানানোর জন্য, দেখি শিল্পী বাসায়। তাহলে আমি কাকে দেখলাম বাবা, আমি ছাদের উপরে কাকে দেখলাম, আমি বুঝলাম না। তখন তার বাবা বললো যে তোকে আমি একটা কথা বলবো, কয়েকদিন যাবৎ বলি নাই, আসলে আমিও কয়েকদিন যাবৎ যখন আমি এরকম প্রথম দিনই এসেছি তখনই এরকম ঘটনা ঘটেছে। আর কয়েকদিন যাবৎ বারান্দার মধ্যে আমি মাঝে মধ্যে তোকে দেখতে পাই, দেখি তুই বারান্দার মধ্যে দাঁড়িয়ে কিছু করছিস, আবার অ্যাট দ্য সেম টাইম আমি দেখলাম তুই তোর রুম থেকে বেরোচ্ছিস। এই দেখা দেখি জিনিসগুলো আমি আসলে তোদেরকে বলি নাই, আমি তোদের কাজকে বললাম। তো তার মা বললো যে দেখো, আমিও না কয়েকটা জিনিস টের পাচ্ছিলাম, এটা হচ্ছে আমি যেই জায়গায় আমার জিনিসটা রাখছি সেই জায়গায় সেই জিনিসটা পাচ্ছি না। যেমন তুমি আমাকে ওই দিন আমাদেরকে দলিল দিলা না, বাড়ির দলিল দিলা না, কাগজটা, বাড়ির দলিলের কাগজটা। তো তার হাজবেন্ড বলে হ্যাঁ, আমি রায়হানের বাবা বলছিল হ্যাঁ তোকে দিলাম। তো বলে আমার এখনো মনে আছে যে আমি আমাদের আলমারির ভিতরে একটা ছোট ড্রয়ার আছে, সেই ড্রয়ারের দলিলগুলো রাখলাম, ড্রয়ারটা লক করলাম, চাবিটা তোমার যেখানে কোট ঝুলানো, ব্লেজার ঝুলানো, সেই ব্লেজারের পকেটে চাবিটা রাখলাম। আমি ওইখানে কিছু টাকাও রেখেছিলাম। আমি যখন ব্লেজার থেকে চাবিটা নিয়ে ওই ড্রয়ারটা খুললাম, সেখানে টাকাটা ছিল কিন্তু দলিলপত্র কাগজগুলো ছিল না। বলে বলো কি, দলিলের কাগজ কই? তুমি জানো আমি দলিলের কাগজ কই? আমি তোমাদেরকে বলি না, আমি হন্য হয়ে দলিলের কাগজগুলো খুঁজেছি। দলিলের কাগজ পেয়েছি রান্নাঘরের যে পাতিল আছে, পাতিলের ভেতর। আমাদের বড় বড় পাতিল ছিল বাসায় রান্না করা, সেই পাতিলগুলো রান্নাঘরের ভেতরেই উবুত করে রাখা ছিল, সেই পাতিলের ভেতরে দলিল পাওয়া গেছে। এখন আমি চিন্তা করেছি হয়তো এটা নাজনীন করেছে, নাজনীন হচ্ছে বাসায় যে কাজ করে, আত্মীয় আছে গ্রামীণ থেকে এসছে, সে করেছে। তো নাজনীন দলিলের এই চাবি, আমি তো দরজা বন্ধ করে ওই ড্রয়ারটার ভিতরে টাকাটা রেখেছি, টাকাটা ছিল প্রায় 1.5 লক্ষ টাকা, টাকাটা রেখেছি, আর যে কাগজটা ছিল কাগজটা রেখেছি। আমি বুঝলাম না যে নাজনীন এটা করবে না, তো নাজনীন হলে টাকাটা নিবে, যদি টাকা নেওয়ার ইচ্ছাই থাকে তাহলে টাকাটা নিবে।
দলিলটা তো সরাবে না। এই দলিল যতবারই ওই জায়গায় রেখেছে, প্রায় 3-4 দিন যাবত ওই দলিলটা ঠিক ওই জায়গা থেকে মুভ করে রান্নাঘরে নিয়ে যাওয়া হয়েছে, যতবারই রাখা হয়েছে। তো আমি এখন চিন্তা করেছি যে দলিলটা আর এখানে রাখবো না, দলিলটা ব্যাংকে রাখবো। আমার কিছু অলংকার আছে, গয়না আছে, সেগুলো ব্যাংকে রাখবো। বাবা তুই আমাকে ব্যবস্থা করে দে। তো সবার এরকম গোল মিটিংয়ের মধ্যে হঠাৎ করে নাজনীন আসে। নাজনীন এসে বলে, খালাম্মা আপনারা তো অনেক কথা কইতেছেন, আমি আর এনে চাকরি করব না, আমি আর কাম করব না, আমি যামুগা। তো সবাই, রায়হান বলে যে কেন তুই চলে যাবি কেন? বলে ভাইয়া আমার এনে অনেক ভয় লাগে, আমি যে প্রতিদিন রান্না করে ঘুমাই, আমার খুব ভয় লাগে। ওই দিন রাইতে বেলা একটা লোক আমার গলা চাইপা ধরছে, আমি মনে করছি এটা আপনি। তো গলা চাইপা ধরার পর আমি আর নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, আমি দেখি আপনি আমার গলা চাইপা ধরছেন। রাতের বেলা আমি ঘুমাইতেছিলাম, আমি রাত্রে 2টা-3টা হইব, আমি দেখি যে আমার হঠাৎ করে আমার গলা জানি কে চাইপা ধরছে। আমি চোখ খুলে দেখি তো আমার বাসার রান্নাঘরের পাশের বাসার থেকে লাইট আইছে। আমি চোখ খুলে দেখি আপনি ভাইয়া। আমি কইতেছি, ভাইয়া আপনি কি করতেছেন বড় ভাইয়া, আপনি কি করতেছেন, এটা কি করতেছেন বড় ভাইয়া? কিন্তু আপনি আমার কথা শুনতেছেন না। তো যখন আমি শুনতেছি বাইরে আজান দিতেছে, আজানের শব্দ, আপনি দেখলাম আস্তে করে আমার গলাটা ছেড়ে দিলেন। আমার তখনই দম যাওয়া অবস্থা। আপনি আমার গলাটা ছেড়ে দিলেন, আমি দেখলাম আপনি আমাদের বারান্দা দিয়ে, আমাদের রান্নাঘরের পিছে দিয়ে যে বারান্দাটা আছে, সেই বারান্দা দিয়ে গিয়ে আপনি চলে গেলেন। আমি আর আপনারে দেখলাম না সেই বারান্দা দিয়ে ব্যাক করতে। তখন আমি বুঝলাম যে এই বাসার মধ্যে ভূত আছে, এটা আমাকে ভাইয়া এতদিন যাবত আমরা এই বাসা, আমি এই বাড়িতে থাকি, ভাইয়া এমন আচরণ করে নাই, অথচ এই আমার গলা টিপা যাবো গা এমনিতেই। তো এটা ভাইয়া না। তখন রায়হান বলে যে তাহলে এইখানে হয়তো কোনো সমস্যা আছে, আর আমরা যেহেতু উঠেছি বাসাতে, আমাদের মনে হয় যে একটু দোয়া পড়ানো দরকার, বাসাটার মধ্যে একজন বুজুর্গ আদমি নিয়ে আসা দরকার, বাসাটা দেখবে কোনো সমস্যা আছে কিনা। তো একজন হুজুরের খোঁজ তারা শুরু করে, মাসখানেক খোঁজে, তো খুঁজে একজন হুজুর পায়। মোহাম্মদপুরে কিন্তু বড় একটা মাদ্রাসাও আছে, আসলে মাদ্রাসার ভেতরেও তিনি গিয়েছিলেন, রায়হান গিয়েছিল যে কেউকে খুঁজে পাওয়া যায় কিনা। আসলে কেউ আসে না, মানে বলেছিল তো আসে নাই আর কি। তো সাথে করে না নিয়ে আসলে এরা কেউ আসতে চায় না। তো রায়হান বলছে যে আমি গেলাম, আসলে গিয়েছিল হচ্ছে নদীর ওই পারে, সাভারের কাছাকাছি, হেমায়তপুরের যখন ওই কাছাকাছি গেলাম, তখন আমি একজনকে পেলাম খুঁজে, এবং তার বয়স খুবই বেশি না, খুবই অল্প। তার নামটা আমি বলবো না, কারণ নামটা বলা আমার মানা। বেশি বয়স হবে, 27-28 বছর হবে। তাকে আমরা নিয়ে আসলাম আমাদের বাসায়। তার সাথে তিনি আরও 2জন লোক এক্সট্রা নিয়ে আসলো, 2জনই তার থেকে বয়সে বড়। তারা আসলো, এসে বললো যে আমরা একটু দোয়া পড়বো এবং আজকে সারাদিন আপনাদের বাসায় কোরআন শরীফ পড়া হবে। তো বলে যে কোরআন শরীফ হঠাৎ করে আমরা তো এই প্ল্যান করি নাই। বলে যে আপনাকে কিছু করতে হবে না, আমরা আপনাদের কাজ করে দিব, দোয়া পড়ে দিব, কোনো সমস্যা নেই। আত্মীয়স্বজন থাকলে, পুরুষ আত্মীয়স্বজন থাকলে নিয়ে আসেন, মহিলাদের যাদের সমস্যা আছে তাদের একটু দূরে রাখবেন, আর মহিলারা যা বাসার ভেতর থাকবে ওরা যেন না বের হয়। আমরা আপনাদের এই ড্রয়িং রুমে বসবো, এখানে কোরআন শরীফ তেলাওয়াত হবে, আজকে কোরআন শরীফ খতম দেওয়া হবে, এরপরে আমরা দোয়া করব। সকাল তাকে পাওয়ার জন্য ফজরের আজানের পর তাকে পিক করেছে, সন্ধ্যা 7টা, সকাল 7টার মধ্যে বাসায় চলে এসছে তারা। কোরআন শরীফ পড়া শুরু হয়েছে খতমের জন্য, তিনজন ডিভাইড করে নিয়ে খতম করা শুরু করলো, কোরআন শরীফ পড়া শুরু করলো। এরকম অ্যারাউন্ড বিকাল 5টা নাগাদ তাদের কোরআন শরীফ খতম হলো। এর মাঝে তারা একটু খাওয়ার ব্রেক নিয়েছিল, এবং কোরআন শরীফ যখন খতম হলো তখন বলল যে এবার আমরা দোয়া করব আপনাদের বাসার জন্য, এবং আপনাদের বাসাটা আমরা অলরেডি হাততালি দিয়ে বন্ধ করে দিয়েছি, আর কিছু বন্ধ করার রিচুয়াল আছে, তো বন্ধ করে দিয়েছি আমরা। ঘরের দরজায় ঢুকতে উপর একটা সূরা লিখে দিচ্ছি, আর বাসায় ঢোকার সময় সবাই সালাম দিয়ে প্রবেশ করবেন। বাড়ির ভেতরে অনেকগুলো শয়তান আছে, সেই শয়তানগুলো আপনাদেরকে ডিস্টার্ব করছে, আপনারা সেইটাগুলো মনে হয়তো বেশি বেশি পাচ্ছেন, এখনও বেশি পাওয়া শুরু করেননি। যতদিন পর্যন্ত বেশি না পান ততদিন পর্যন্ত থাকুকই বাসাটা, থাকেন এই বাসার ভেতরে, যাওয়ার চিন্তা করার দরকার নেই। তো আপনারা এই রিচুয়ালগুলো পালন করেন, এবং আমাকে কোনো প্রবলেম হলে ফার্দার জানাবেন। তো তিনি টাকা পয়সা দিল, তাকে টাকা পয়সা দিল, তিনি চলে গেল। ওদিন রাতের বেলা থেকে প্রায় 2019-2018 2-2.5 বছরের মধ্যে কোনো প্রবলেম হলো না, একদমই কোনো প্রবলেম হলো না।
এরই মাঝে রায়হানের ছেলে হলো, একটা ছেলে হলো, রায়হানের বাচ্চা হলো, বাসার মধ্যে কোনো প্রবলেম হলো না। 2018 শেষ দিক থেকে 19-এর শুরুতে, সেই সময়টাও শীতের সময়, রায়হান বলল যে আমার বাচ্চাটা রাতের বেলা ঘুমায়, সবসময় রাতের বেলা ঘুমায়, কখনো এমন দিন হয় নাই যে আমার ছেলে রাতে সজাগ। অনেক সময় অনেক বাচ্চারা রাতে সজাগ থাকে, কিন্তু আমার বাচ্চাটা রাতের বেলা ঘুমায়, সকাল 9টার মধ্যে উঠে যায়, দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত ঘুমায়, আবার 5টা থেকে উঠে একদম রাত্রে 11টা পর্যন্ত সজাগ থাকে, 11টার দিকে আবার ঘুমিয়ে যায়, আবার পরের দিন সকাল 9টায় ওঠে। তো এর মাঝে ইন্টারভ্যালগুলোতে সে খাবার জন্য কান্না করে, তার মা তাকে খাইয়ে দেয়, সে আবার ঘুমিয়ে যায়। তখন তার বাচ্চার বয়স হচ্ছে 5 কি 6 মাস। তো বাচ্চাটা নাড়াচাড়া করলে তো একটু ঘুমটা একটু ভেঙে যায়। পরের দিন আবার রায়হানের প্রচণ্ড বড় একটা মিটিং ছিল রায়হানের। তো রায়হান আগে বাসায় এসেই বেশিক্ষণ সময় স্পেন্ড না করেই 11টার মধ্যে শুয়ে পড়ে। রাতের বেলা বাচ্চা নাড়াচাড়াতে তার ঘুম ভাঙে। তিনি জিজ্ঞেস করছিলেন যে বাচ্চাটা নাড়াচাড়া করছে, তার ওয়াইফকে বলছেন, শিল্পী ওকে একটু সরাবা, ও আমাকে ওকে একটু আমার কাছ থেকে সরাবা, আমার ঘুমটা ভেঙে যাচ্ছে, আমি সকালে আমার মিটিং আছে, তুমি একটু সরাও। তো দেখলো যে তার স্ত্রী তার কথা শুনছে না। তো তিনি বাচ্চাটাকে একটু আদর করে দিল, বাচ্চাটার কপালে একটু চুমু খেলো, চুমু খাওয়ার পর রায়হান আবার ঘুমিয়ে পড়ল। ঘুমের মাঝখানে 15 মিনিটের মধ্যে সে ধপাস করে উঠল। কি ব্যাপার, আমি কোন বাচ্চার চুমু খেলাম, কার চুমু খেলাম? আমি যে শিল্পী বলছিলাম, কাকে বলছিলাম? রায়হান বলল যে আলিফ তোমাকে আমি বুঝাইতেই পারবো না, আমি 3 দিন হয়ে গেছে আমার বাচ্চাটা আমার ওয়াইফ সহ তার নানার বাড়িতে, আমার সাথে কোনো বাচ্চা কাচ্চা ছিল না। আমার পরের দিন খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল, বাসায় এসে ঘুমিয়ে গেছি। রাতের বেলা দেখি যে আমার শরীরের মধ্যে বাচ্চাটা যেভাবে নড়ে, হাত পা নাড়িয়ে আমার শরীরের পাশে খেলা করছিল। তো ও যে খেলা করছিল আমার শরীরের সাথে, যে ওর বাড়ি খাচ্ছিল, ওর যে পাটা দিয়ে বাড়ি দিচ্ছে, হাতটা দিয়ে বাড়ি দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আমাকে কেউ ঘুষি দিচ্ছে। আমার কোমরের বাম পাশটা পুরো লাল হয়ে গেল। আলিফ, তুমি ওকে বিশ্বাস করাতে পারবো না। আমি থপ করে উঠলাম, যখন আমার মনে পড়লো যে ওরা তো বাসায় নাই, আমি থপ করে উঠে লাইট জ্বালালাম, দেখলাম যে কেউ নাই আমার ঘরে। আমি সাথে সাথে দৌড়ে দিয়ে আমার বাবাকে জানালাম, দেখলাম আমার বাবা গভীর ঘুমে। জানাতে পারলাম না। সকালবেলা আমি অফিস চলে গেলাম, অফিস থেকে ফেরত আসলাম রাতের বেলা। ফেরত আসলে বাবাকে বললাম, বাবা আমি একটু আমার ছেলের কাছে যাব, আমি আজকে শ্বশুর বাড়িতে যাবো, ওর সাথে কথা হইলো, আজকে ওখানেই থাকবো। তো আমি তোমাদেরকে জানাই যাচ্ছি, কারণ আগামীকাল তো বন্ধ, আর আম্মা একটা ওষুধ আনতে বলছিল, ওষুধটা দিয়ে গেলাম। তো সে তার মাকে ওষুধটা দিয়ে, রায়হান মাকে ওষুধটা দিয়ে সে বের হবে, বাসার নিচের দিকে বের হয়ে গেল। তো রিক্সা ডেকেছে, সে তার রিক্সা ডেকেছে, রিক্সার জন্য অপেক্ষা করার পর রিক্সা যখন ডাকলো, তো রিক্সা আসছিল বাসার উত্তর দক্ষিণ, চিন্তা করলো উত্তর দিয়ে আসছিল, সে দক্ষিণের দিকে চলে যাবে। তো তার রুমের সাথে যে বারান্দাটা আছে, সেই বারান্দাতে রিক্সা নেওয়ার সময় তো উপরে তাকালে অনেক সময় মাঝে মাঝে যদি কেউ বাসার থেকে বের হয়, তো বারান্দার দিকে চোখ পড়ে, উপরের দিকটা চোখ পড়ে। তো 3 তলার কর্নারের রুমটা হচ্ছে তার ফ্রন্ট ফেসিং। সে দেখলো বারান্দার মধ্যে শিল্পী তার স্ত্রী দাঁড়ানো। তিনি স্পষ্ট দেখেছে তার স্ত্রী বারান্দায় দাঁড়ানো। তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা বলতে জিকির করতে করতে রিক্সা দিয়ে চলে গেল। মামা যাও। তার স্ত্রীকে যে বাসায় যেয়ে বললো যে তোমরা আসলে এই বাসায় থাকো, 2018 দিকে, তোমরা শীত তো অনেক, তোমরা এই বাসায় থাকো, আসলে ওই বাসাটার মধ্যে একটু সমস্যা দেখতে পাচ্ছি, তো কিছুদিন থাকো, দেখি সমস্যাটা একটু দূর করি, কারণ তুমি জানো না কালকে রাত্রে কী হয়েছে। এরকম তার স্ত্রীকে বলে যে না আমি আর শুনবো না, আমাকে বলো না, আমার ভয় লাগে। তো তার স্ত্রী কিন্তু কোনো কিছু কখনো দেখে নাই। তো তিনি এটা তার স্ত্রীকে জানালেন, বলে তোমরা কিছুদিন থাকো। তার শ্বশুর শাশুড়িকেও বললেন। তো শ্বশুরকে বলার সময় তার শ্বশুর বলছে যে রায়হান শোনো, মাঝে মধ্যে এরকম অনেক কেসগুলো আছে, তুমি ওনার কাছে একটু যাও, তো উনি ভালোই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারে। তোমাকে আমি অ্যাড্রেস দেই, আমার অনেক আত্মীয় স্বজনই গেছে, তুমি ওনার কাছে যাও। তুমি আশা করতেছি বাসায় তোমার যদি এরকম প্রবলেম থাকে, তুমি এটা নিয়ে একটা সুরাহা করতে পারবো ওনার সাথে। তো রায়হান বলল যে ওনার বাসা কোথায়, কোন জায়গাটায়? বলল যে ওর বাসা হচ্ছে, তোমাকে আমি কিভাবে বুঝাই, মগবাজার, এবং মগবাজার মৌচাক থেকে তুমি যদি এরকম করে বামে ডানে বুঝিয়ে দিল, বলা যায় ঠিক আছে। তার শ্বশুর বাড়ি হচ্ছে শান্তিনগর। তো
শান্তিনগরে? হ্যাঁ, শান্তিনগরে। তো রায়হান বলল যে ঠিক আছে বাবা, আমি তাহলে দেখা করবো ওনার সাথে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর সেই লোকের সাথে দেখা, অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিল, সেই লোক আসলো। এই লোকের হচ্ছে থুতনির নিচে একটু দাড়ি, মাথায় একটা টুপি পরা, চশমা পরা। লোকটার ইংলিশ কথা দিয়ে শুরু, ভাই কেমন আছেন, হাউ আর ইউ? ভাই আমি ভালো। বলে যে কি অবস্থা, আপনার বাসাতে সব ঠিক তো? বলে হ্যাঁ সবাই ঠিক আছে। তা আপনি আমাকে খুঁজছেন কেন, এভাবে লোকটা জিজ্ঞেস করছে। বলে ভাই আমি তো আমার শ্বশুর থেকে আপনার আইডিয়াটা পেলাম আপনার কাছে যাওয়ার। বাসার মধ্যে কিছু প্রবলেম শুরু হচ্ছে, বাচ্চাটাকেও এখন বাসায় নিতে পারছি না, কয়েকদিন যাবৎ কাজে যেতে পারছি না, মেন্টালি একটু ডিস্টার্বড অবস্থায় আছি। বাসার মধ্যে সারাদিন রাতের বেলা ঘুমাতে গেলে শব্দ, শরীরে ঘুষি মারে, ঘুম থেকে উঠে দেখি শরীর লাল হয়ে গেছে, আঁচড়ের দাগ শরীরের মধ্যে পাওয়া যায়। মাও পাচ্ছে, আব্বা পাচ্ছে, আমার ছোট ভাইটা পাচ্ছে না, কাজের মেয়েটা শরীরের আঁচড় পাচ্ছে। ওকে একদিন কেউ গলা চেপে ধরেছে, ও দেখে যেটা আমি আমার স্ত্রীর অবয়বে কাউকে দেখতে পাচ্ছি। বাসার মধ্যে একটু সমস্যা হচ্ছে, আপনি যদি আসতেন একটু দেখতেন তাহলে বুঝতাম। বলে আপনার বাসার মধ্যে তো আমি আপনার বাসাটার অ্যাড্রেসটা আমি আপনার বলেন তো আমাকে কি? তো বলে যে আমার বাবার নাম এটা, অ্যাড্রেসটা দিয়েছে। তো উনি গাড়িতে উঠলো, উবার নিল, উবারে উঠে তারা কথা বলছিল। তো উনি উবার নেওয়ার পরে উনি দেখলেন যে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আসার আগ পর্যন্ত সোনারগাঁর কোনাটা আসা পর্যন্ত তিনি এতটুকু চোখ বন্ধ করেছিলেন। উনি মানে রায়হান বলে যে উনি পুরো রাস্তাটায় চোখ বন্ধ করেছিল, কথা বললো না। তো উনি বলছিলেন যে দেখেন আপনাদের বাসায় তো বেশ কিছু শয়তানের বাসা বাঁধা, তারা কি যাবে কি যাবে না এটা তাদের ব্যাপার, আমি জানি না। আপনাদের বাসায় কেউ আসর হয়ে আছে কিনা? বলে না, কেউ আসর হয় নাই। বলে এই মেয়েটাকে, এই যে অল্পবয়স্ক মেয়ে দেখা যাচ্ছে বাসার ভিতরে, বলে যে এটা তো আমার বোনের বয়স তো বেশি না। বলে যে না, আপনার বোন না, বোনের তো আপনার বোনের থেকে অল্প বয়সে। এই মেয়েটা কে? বলে যে এটা আমাদের বাসায় কাজ করে, গৃহকর্মী। বলে যে আচ্ছা, ওর বাবা মা কেউ আছে? বলে যে ওর তো কোনো বাবা মা নাই, ওর আত্মীয়, ও আমাদের কাছেই বড় হয়েছে মোটামুটি। ওর চাচা আমাদের কাছে ওকে দিয়ে রাখছিল, ও আমাদের গ্রামের এক আত্মীয়। বলে কি আপনাদের গ্রামের বাড়ি কি, এটা কি ওর বাড়ি কি এরকম বিক্রমপুরে এই জায়গায়? বলে জি বিক্রমপুরে। বলে আচ্ছা 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 আপনার বাবা কি রিটায়ার করে গেছে? ও তো রায়হান বলে জি আমার বাবা রিটায়ার করা। আচ্ছা 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 আপনার বাবা নামাজ পড়ে? রায়হান বলল যে আমি তো কখনো বাবাকে নামাজ মিস দিতে দেখি না, একটু দেরি হয় কিন্তু সে নামাজ পড়ে বাসায়। মসজিদে যেতে একটু কষ্ট হয় তো। বলে না, একটু মসজিদে যেতে বলবেন, মসজিদে যে জিকির আজকার করতে বলবেন। যাই, আমি আপনাকে বলতেছি, আমি বাসায় যাওয়ার আগে আপনাকে বলতেছি যে বাসার ভিতরে শয়তানের প্রবেশ আছে, শয়তান বাসার ভিতরে ঘোরাফেরা করে, বেশ কয়েকটাই আছে বাসায়, জিন বলেন, শয়তান বলেন, ভূত বলেন, বেশ কয়েকটাই আছে। আমি আপনাকে এখন বলছি বাসায় যে আমি যখন আপনাদের বাসায় ঢুকবো এগুলি আপনার বাবা মাকে বললেন না, আমি ঢুকে দেখি কি অবস্থা। তো সেই লোকটা বাসার নিচে আসার পর বললো যে না, আজকে আর ঢুকবো না, বাসায় ঢোকার মতো পরিবেশ নাই, আমি আপনাদের বাসায় আসবো শুক্রবার, আজকে তো মঙ্গলবার, দুদিন অপেক্ষা করেন, শুক্রবার আসবো। বলে শুক্রবার আসবেন বলেন মানে কি? বলে ওই দেখেন তাকায় আছে আমার দিকে, আমি ঢুকতে পারবো না, এখন ঢুকলে রেগে যাবে, রেগে গেলে আপনাদের ক্ষতি, তো শুধুমাত্র এই ক্ষতি করে তো লাভ নাই। শুক্রবারে আসবো, শুক্রবারে আপনাদের বাসা আমি আগের থেকেই বন্ধ করে আসবো, আমি আজকে তো বন্ধ করতে পারিনি, আর আমি আজকে রাতে রাজশাহী চলে যাব, তো শুক্রবারে আসবো ইনশাল্লাহ। এই বলে তিনি চলে গেলেন। ওই দিন রাতের বেলা তিনি যেদিন গেলেন, রায়হান বলেছিল যে ওই দিন রাতের বেলা, তখনও তার স্ত্রী তার শ্বশুর বাড়িতে, ওই দিন রাতের বেলা হঠাৎ করেই রায়হান ঘুম ভাঙলো, চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙার পর দেখলো যে ঠিক রান্নাঘর থেকে ডাইনিং রুমের মাঝখানে যে স্পেসটা, সেটার মধ্যে বসে বসে নাজরিন কান্না করছে, আমারে কে মারলো, আমার ঘাড় ফুইল্লা গেছে, আমারে কে মারলো, এরকম ভাবে বলতেছে আর কি। এই নাজরিন তোর কি হয়েছে? বলে যে আমারে কে জানি মারছে ঘাড়ের মধ্যে, আমার ঘাড় কাইটটা গেছে দেখেন। বলে যে তোর তো ঘাড় ঠিক আছে, তুই এরকম করতেছিস কেন? বলে না, আমার ঘাড়ের মধ্যে কোপ দিছে কে জানি, আমার কল্লার মধ্যে কোপ দিছে, অনেক রক্ত। তো সবাই তখন রায়হান বলছে যে না, তোর তো ঠিক আছে সব কিছু, মা দেখো তোর কি অবস্থা। তো ওনার রায়হানের মা ওর এই মেয়েটাকে নিয়ে, নাজরিনকে নিয়ে পাশের রুমে যে চেক করলো কোনো সমস্যা আছে নাকি। তোর মা এসে বলল যে ওর সারা শরীরে পিঠের দিকে আঁচড়ের দাগ, এবং
নখ দিয়ে কেউ যদি কেটে দেয় সেরকম আঁচড়ের দাগ, কিন্তু রক্ত বেরোচ্ছে না, কিন্তু লাল হয়ে গেছে। আর মেয়েটার বর্ণনা ব্রাউন কালার, তো খয়েরি, মানে শরীরের যদি আমি বলি কালো না, শ্যামলা আর কি। তো বলে যে দাগটা বোঝা যাচ্ছে। তো বলে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে। রায়হান বলে যে ঠিক আছে, ঠিক আছে, ওকে নিয়ে ঘুম পাড়াও। এক কাজ কর আম্মা, আব্বা তো আমি এতদিন, এখন তো আসবে না, আপাতত শিল্পী তো বাবার বাড়িতে আছে, আব্বা আমার সাথে ঘুমাক, তুমি নাজদিনে তুমি ঘুমাও। তো নাজদিনকে নিয়ে চলে গেল ওর মা, এবং রায়হানের বাবা রায়হানের সাথে ঘুমানো শুরু করলো। রায়হানের ছোট ভাই রাবিব নাম, আমি রাবিবকে অনেক ছোট দেখেছি, এখন অনেক বড় হয়ে গেছে। রাবিব বললেন যে ভাইয়া, আমি আসলে ড্রয়িং রুমে যে ঘুমাই, আমার কাছে মাঝে মধ্যে মনে হয় বাবাও আমার পাশে ঘুমাচ্ছে, আমার কাছে মনে হয় তুমিও আমার পাশে ঘুমাচ্ছ। আমি চিন্তা করতাম যে তোমরা দুইজনেই মাঝে মধ্যে সেখানে ঘুমাও, আমি কিছু চিন্তা করতাম না। রাত্রেবেলা পড়াশোনা করতে করতে মনে হতো যে হঠাৎ করে বাবা ডাক দিল, আমি দেখি যে বাবা ঘুম। আবার মাঝে মাঝে পড়তে বসার পরে মনে হতো যে রান্নাঘরে চা কেউ বানাচ্ছে, তা আমি মনে করতাম হয়তো বা নাজদিন কাজ করছে। তো একদিন নাকি এরকম পানি নিতে যায়, মানে ডাইনিং স্পেসের যে টেবিলটা ছিল সেই টেবিলের জগের মধ্যে পানি ছিল না, তো ও রান্নাঘর থেকে পানি আনতে যাবে ফিল্টার থেকে। তো বলে যে আমি রান্নাঘরে ঢুকতে যাব, দেখলাম যে নাজনীন একদম রান্নাঘরের দরজার চিপার মধ্যে ঘুমাচ্ছে। চিপার মধ্যে কেউ ঘুমায়? দরজাটা খুলতে গেলেই তো ব্যথা পাবে। চিপার মধ্যে ঘুমাচ্ছে, রান্নাঘরের মাঝখানে ওর বিছনা, ও রান্নাঘর দরজা খুললে যে বাম দিকের চিপাটা হয় সেই চিপার মধ্যে ঘুমাচ্ছে। না জানি এখানে কী করে। আমি কোনো মতে রান্নাঘরে ঢুকে পানি নিয়ে আবার ব্যাক করছি। মানে নাজদিনের এই অবস্থাটা দেখার পর আমি বুঝছি যে ওর হয়তো বা ঘুমের মধ্যে কোনো সমস্যা হয়। তো আমি আর পরে কিছু বলি নাই। বলে যে না ঠিক আছে, তুই কারো কিছু বলিস না, আমি এমনিতে শুক্রবার একজনকে নিয়ে আসতেছি, নাজদিনেরও কিছু বলার দরকার নাই, তুই তোর মতো ঘুমা, তুই ভয় পাস না তো? বলে দূর ভাইয়া, এগুলিতে কোনো ভয় নেই, এই যদি কেউ আসবে সামনে আসবে, কথা বলবো, কথা বললে মারামারি করতে চাইলে মারামারি করবো। তো তার ছোটো ভাইটা একটু, রায়হানের ছোটো ভাইটা একটু দুষ্টামি করে ছেলেটা। বৃহস্পতিবার এরকম বুধবার রাত্রে, গভীর রাত, বৃহস্পতিবারের শুরু, ফজরের আজান তখনও দেয় নাই। রায়হানের ছোট ভাই ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে দেখায় যে মেইন গেটের দরজা খোলা। তো মেইন গেটের দরজা খোলাটা কে খুলেছে? তো খুলে দেখলো যে আশেপাশে কেউ আছে কিনা। তো তিনি দেখলেন কেউ নাই। তো উপরের দিকটা অন্ধকার, শুধুমাত্র তাদের যে দরজার লাইটটা লাগান, মানে বাইরের দরজার যে লাইটটা সেটা জ্বলছে, নিচের লাইটটা বন্ধ, উপরের লাইটটা বন্ধ। তো হঠাৎ করে মনে হলো রাবিব, রাত তখন 3টা। রাবিব বললো যে হ্যাঁ আব্বা, হ্যাঁ বাবা। বললো যে উপরে আয় তো বাবা। তো রাবিব বললো যে উপরে ডাকে কেন বাবা? বাবা উপরে গেল কেন? তো রাবিব একদম স্পষ্ট হুবহু রায়হানের বাবার গলা। রাবিব জিনিসটা চিন্তা করলো না যে কনসিকুয়েন্স কি হবে, খারাপ কিছু হবে না ভালো কিছু হবে। রাবিব কি করলো? সিঁড়ি ভেঙে উপরে উঠলো। উপরে উঠে বলে রাবিব উপরে আয়, উপরে আয়। সিঁড়ি ভেঙে আরো উপরে উঠলো, বলে যে আমি 5 তলায় উঠে গেছি, কিন্তু আমি উপরে দেখলাম আরো সিঁড়ির কামরা, মানে আরো সিঁড়ি আছে উপরে। বলে রাবিব উপরে আয়। রাবিব আরো উপরে গেল, আরো আয় বাবা উপরে আয়, আমি তো উপরে আয়। রাবিব উপরে গেল, আরো উপরে আয় বাবা, উপরে গেল, উপরে যাচ্ছে। রাবিবকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল ওই দিন দিনের বেলা। সকালবেলা রাবিবকে দরজার সামনে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। তো আমি এতটুকু অর্ধেক বললাম কেন, রাবিব যখন জ্ঞান ফিরল তখন বলছে যে বাবা, আমি যখন উপরে উঠছি আমার কাছে মনে হচ্ছিল যে আমি অলরেডি 15 তলার উপরে উঠে গেছি, কিন্তু উপরে তখন আমাকে তুমি ডাকছ। এই বাড়ি তো 5 তলা, এত উপরে আমি কখন উঠলাম, কিভাবে উঠলাম? তো একটা পর্যায়ে যখন সে আর উঠতে পারছিল না রাবিব, তো যে সিঁড়ি ভেঙে উপরে উঠছিলাম, আর উপরে উঠতে পারছিলাম না, শরীরে কুলাচ্ছিল না, আমি সম্পূর্ণ টায়ার্ড। উপরে উঠে মনে হচ্ছে যে 20-30 তলা উপরে উঠে গেছি, খালি তোমার ভয়েসটা শুনে। আমি দেখলাম যে উপর থেকে কফিন নিয়ে নিচে কেউ নামছে, সিঁড়ি ভেঙে কেউ নিচে নামছে। আমি দেখলাম যে কফিনটা দেখা যাচ্ছিল লাশ, আর সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই পড়তে পড়তে 5-7 জন মানুষ উপর থেকে নিচে নামছে। রাবিব বলল যে এইটা দেখার পর আমি খালি নিচে নামছি, উপর থেকে ওই শব্দটা পাচ্ছি, দেখা যাচ্ছে না কিন্তু আমি অনেক নিচে নামছি। যত নিচেই নামছি শব্দটা যেই ডিস্টেন্সে আমি শুনতে পেয়েছি, আমার কাছে মনে হচ্ছে সেই ডিস্টেন্সেই আমার ঘাড়ের কাছে সেই শব্দটা নিঃশ্বাস ফেলে ফেলে বলছে। তো একটা পর্যায়ে আমি আর আমাদের ফ্ল্যাটটা খুঁজে পেলাম না। আমি শুনতে পাচ্ছিলাম যে পাশের বাসার পাশ থেকে আজানের শব্দ আসছে। আজানের শব্দ আসার পর আমার মাথা ঘুরছিল, মনে হচ্ছিল যে মাথার মধ্যে কিচ্ছু নাই, মাথার মধ্যে সব ঠান্ডা হয়ে গেছে, আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এরপরে আমি পড়ে গেলাম। তো বলে যে হ্যাঁ তুমি পড়েছিলা, দরজার সামনে পড়েছিলা। তো বুঝলাম যে বাসার সবাইকে এখন মোটামুটি আস্তে আস্তে অ্যাটাক করা হবে। তো অ্যাটাক করার এই পর্যায়ে রায়হান বলছে যে যদি এরকম অ্যাটাক করতেই থাকে তাহলে তো বাসার সবাই মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবে। আর রাবিবের সামনে পরীক্ষা, সব মিলে রাবিবের ভর্তি পরীক্ষা। তো সব মিলে রাবিব অলরেডি 1 বছর লস দিয়েছে, মানে এইবার তাকে ভর্তি পরীক্ষায় চান্স পেতে হবে। তো সে পড়াশোনা করছে রেগুলার মেডিকেলে পড়ার জন্য। তো রাবিব যেটা বললো যে আমি ভাইয়া স্পষ্ট ডাক শুনতে পেয়েছি, আমি যে কয়জন মানুষকে দেখেছি উপর থেকে সিঁড়ি দিয়ে নেমেছে তারা স্পষ্ট মানুষের ন্যায়, কিন্তু সবাই পাঞ্জাবি পরা, লাশ নিয়ে নিচে নামছে। তো রায়হান বলছে যে এইভাবে থাকলে তো সম্ভব না। তো অলরেডি সেই লোককে ইনফর্ম করা, সেই লোক কথার কথা রেখেছে, সেই লোক এসছে। তো লাস্টবার যখন সেই লোকটা নিচের গেটে আটকে গেছিল, এবার তিনি আর আটকালেন না। রায়হান দোকান সামনে মানে রোডের শেষ মাথা থেকে পিক করে নিয়ে এসছে, বলে যে আলিফ, লোকটা যে আমাদের বাসায় প্রবেশ করছে আমাদের সবার বর্ণনা শোনার আগেই লোকটা আমাকেই বর্ণনা করছে বাসার মধ্যে কে কি দেখেছে। বলে যে রাবিব কেমন আছে এখন ভাই? মনে হচ্ছে লোকটাই মনে এসব জিনিস করিয়েছে, মানে উনি এমনভাবে বলছে যে লোকটাই মনে এসব জিনিস করিয়েছে। তা আমি মনে মনে ভাবছিলাম যে আপনারা তো এত কিছু জানেন, তা আপনি আমাদেরকে আগের থেকে বলতেন। এটা আমি চিন্তা করলাম মাইন্ডের মধ্যে। সে বলছে না, আমি আগের থেকে চিন্তা করলে আপনারা আরও বেশি ভয় পেতেন, আমি আগের থেকে চিন্তা করতাম তাহলে আপনাদের উপর বেশি অ্যাটাক হতো। উনি রায়হান বলে যে আমি পুরো হতভম্ব, আমি জিনিসটা চিন্তা করলাম আমার মনের মধ্যে। সে উত্তর দিয়ে দিল, বলে যে আপনি একটু বলেন তো এই রাবিব কেমন আছে? তো এইভাবে বলছে। আমি বললাম যে রায়হান বলছে যে আমি বললাম যে রাবিব তো ভালো আছে, কিন্তু আপনি এত কিছু কেমনে জানলেন? বলে রাবিবকে তো ওরা মায়ার জালে ফালাই দিছিল একবারে। রাবিব যদি আরেকটু উপর উঠতো ওই দিন ওরে গিয়েছিল, ওই দিন রাবিবরে বাঁচাতে পারতেন না। আর আপনার বাবাকে একটু নামাজ কালাম পড়তে বলেন, বেশ বড় সড়োভাবেই বেশি নামাজ কালাম পড়তে বলেন। আপনার বাবাকে, মাকেও বলবেন অতিরিক্ত আমল করতে বলবেন। তারা মুরব্বী মানুষ, বুজুর্গ মানুষ, তারা বেশি আমল করলে আপনারা বেশি তাদের আপনাদের জন্য দোয়া করলে আপনাদের জন্য ভালো। আপনার ওয়াইফকে আপাতত বাসাটা নিয়ে আসেন না, বাসার মধ্যে বাচ্চাটা এখনই কেন বাচ্চাটার ক্ষতি করবেন, আমি দেখি কি অবস্থা। তো বাচ্চা বাসার মধ্যে ঢুকলো, ঢুকার সাথে সাথে বললো যে এটা একটু ভাঙেন, তো ভাঙেন, এখনই ভাঙেন, এটা ভাঙেন। তো ভাঙলো, ওই জায়গাটা ভাঙলো। কোন জায়গাটা ভাঙেছে? একদম যেই জায়গাটায় সুইচ বসানো সেই জায়গা বরাবর নিচে ভাঙা হলো। ভেঙে বলে যে এই দেখেন এখানে একবারে কম হলেও কমপক্ষে 20টা তাবিজ আছে। তাবিজ বের করলো, এইগুলি সব চালান দেওয়া তাবিজ, মানে ওই লোক বলছে যে লোককে নিয়ে আসা চলে চালান দেওয়া তাবিজ। দেখছেন কি অবস্থা? তো ওই লোকের কাছ থেকে তো কিছু শোনা যাচ্ছে না। বলে যে আচ্ছা চলেন তো রান্নাঘরে যাই একটু। তো রান্নাঘরে গেলেন, রান্নাঘরে ঢুকে যেই জায়গাটায় হচ্ছে বেসিন লাগানো, তো রান্নাঘরে ওই বেসিনের নিচে তো ওইখানে থালা বাসন রাখা যায়, বেসিনের নিচে তো পাইপটা নিচ দিয়ে গেছে। তো বেসিনের পাইপটা বললো যে বেসিনের পাইপটা খুলি, হ্যাঁ পানি লাইনটা বন্ধ করে সে বেসিনের পাইপটা খুললো। পাইপটা খুলে দেয়ালটা ভাঙতে বললো, দেয়ালটা ভাঙা হলো। ওই দেয়াল থেকে আরো 8টা থেকে 10টা তাবিজ উদ্ধার করলো। উদ্ধার করে তারা ব্যাক করলো। ব্যাক করার পরে একটা পর্যায়ে তারা তার মা বাবার রুমে গেল। তার মা বাবার রুমে যে বলে যে আলমারিটা একটু খুলবেন আন্টি। আলমারিটা খুললো, খুলে ঠিক আলমারির ভেতরে একটা বই ছিল, সেই বইয়ের ভেতরে গর্ত করা তাবিজ, মানে বইয়ের ভেতরকে আলাদা করে গর্ত করে তাবিজ ঢুকিয়ে রাখা। বলে যে এই বইটা তো আপনারা কোথায় পেয়েছিলেন এই বই? বলে যে এই বই তো আমার আব্বার বই, অফিস থেকে দিয়েছিল। না এটার মধ্যে তাবিজ ছিল তো এই জন্য জিজ্ঞেস করলাম। ওই লোক বললা যে আমি একটু ড্রয়িং রুমে বসবো, শুধু পুরুষরা আমার সামনে আসবেন, মহিলারা কেউ এসেন না,
পর্দার আড়ালে থাকেন, আমি আজকে যদি চলে যাই এরপরে কিন্তু আমি আর আসবো না, আমাকে আর খুঁজে পাবেন না আপনারা। তো এখনই আজকেই যা যা করার করে দিচ্ছি, পরে আবার কি বিপদ হয়। তো আল্লাহ তাআলার রহমতে আপনাদের বাড়ি থেকে কিছু শয়তান বিতাড়িত করা গেছে, সম্পূর্ণ না। আপনাদের নাজনীন জিনে আসর করা, ওকে আসর করে রেখেছে। নাজনীনের ব্যবহার সম্পর্কে আমাকে একটু বলেন তো। বলে নাজনীন এই বাসার আসার পর থেকে আসলে কথা শুনতে চায় না, কোনো কিছু বললে 3-4 বার বলার পরে একটু রাগ দেখিয়ে জিনিসটা করে, রাত্রেবেলা হাউমাউ করে কাঁদে। আমরা মনে করি যে বাসার মধ্যে জিনিসগুলো আছে, এই জন্য হয়তো বা ও একটু ভয় পেয়ে কান্না করে। তো আপনি তো আসছেন, আপনি একটু দেখেন নাজনীনকে। না বলে নাজনীনকে দেখার কিছু নাই, ওকে আসর করছে, ওকে একটা পানি দিচ্ছি, চলে যাবে, ওটা থাকবে না। অলরেডি আপনাদের বাসায় আশেপাশে আমার অনেকগুলো জিন আসছে, ওরা আপনাদের বাসায় চারিপাশে ঘুরছে। যদি কেউ থাকে আজকে আমরা সব বিতাড়িত করেই যাব। তো আপনারা সবাই প্রস্তুত থাকেন, বগুড়া বাসাটা আমি এখন অন্ধকার করব। তো পুরা বাসাটা সে অন্ধকার করলো। শুক্রবার মাগরিবের আজানের পর নামাজ সালাম শেষ করে পুরা বাসাটা অন্ধকার হয়ে গেল। বলে যে এখন বাসার ভেতর থেকে যদি কোনো শব্দ পান কেউ, তাহলে শব্দ পাওয়ার পর ভয় পাবেন না, যদি কোনো কিছুর কথা আসে সেগুলোর উত্তর দিবেন না। রায়হান বলল যে আমার মার বোনটা পাশের রুমে, ওরা তো আমাদের সামনে না। আমি জাস্ট শুনলাম আমাদের ড্রয়িং রুমে আমরা তখন অলরেডি পার্টিশন দিয়েছি একটা থাই অ্যালুমিনিয়াম গ্লাসের। থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা লক করা, ভেতর থেকে বাইরে থেকে কেউ খুলতে পারবে না। ওই লোকটা পুরাটা জায়গাটাতে, ওই লোক আমার বাবা আর আমি, উনি পুরা রুমটা অন্ধকার করলো। আমি শুনছি, মানে রায়হান বলছে আমি ভাই শুধু শুনছিলাম যে ওর মনে হয় হাড্ডিকেও ভাঙতেছে, হাড্ডি ভাঙার শব্দ। আর পুরা বাসার থেকে মনে হচ্ছে কেউ গুলি করছে। যে আমার বাসার মধ্যে আমার মনে হয় 71-এর যুদ্ধ লেগেছে। ওনার বাবা বলেছে যে মনে হচ্ছে যে 71-এর যুদ্ধ দেখছি, এত শব্দ বাসার বাইরে থেকে। বাসার মধ্যে কেউ মনে গুলি করছে, এখনই মনে একটা রকেট লঞ্চার তাদের বাসার মধ্যে ঢুকবে। বাইরে প্রচণ্ড বাতাসের শব্দ, প্রচণ্ড ধূদ, মানে ঝড় তুফান হচ্ছে বাতাস বাইরে থেকে। এখনই সবগুলো জানালা ভেঙে যাবে আশপাশের এলাকায়, এরকম শব্দ। সেদিন আসলেই মেঘ করেছিল আকাশে, কিন্তু কোনো ধরনের ঝড় তুফান হয় নাই। তো প্রায় 2 ঘন্টার প্রসেসে হঠাৎ করে একটা শব্দ আসলো অন্ধকারের মধ্যে। রাত তখন 9টা বাজে, বাইরে তখন এশার আজান দিচ্ছে। এশার 8:30 বাজে এশার আজান দিচ্ছে। তো ওই লোকটা বলল যে এইখানে কেন, এখান থেকে বেরিয়ে যেতে হবে, এখানে থাকা যাবে না, এই বাসায় থাকা যাবে না। তো খালি মনে হচ্ছিল যে গরু যেভাবে, মানে ষাঁড় যেরকমভাবে দৌড়ায় যেরকম শব্দ করে দৌড়ায়, খুরের শব্দ, নিঃশ্বাসের শব্দ, সেগুলো রায়হান এবং রায়হানের বাবার চারপাশে ঘুরছে। ওরা কিছু দেখতে পাচ্ছে না, ওরা শুধু শব্দ পাচ্ছে। এখান থেকে বেরোয় যেতে হবে, এখানে থাকা যাবে না। আর কোনো বিনিময় নাই, এখন শুধু বিনিময় একটাই, হয় চলে যাও নাহলে মৃত্যু, একটাই বিনিময়, কোনো আলাদা কোনো বিনিময় নাই। বিনিময় হবে না, তোমাদেরকে মিষ্টি টিষ্টি এগুলি কিছু দেওয়া হবে না, এখান থেকে চলে যেতে হবে, ফ্ল্যাট ছেড়ে চলে যেতে হবে, এবং এখানে থাকা যাবে না। আর যে চালান দিয়েছে তাকে দেখে নিব, সমস্যা নাই, চলে যেতে হবে। এরকম কথা বলছিল। কথাগুলো আমি যতটা ফাস্ট বললাম, তিনি অতটাই স্লোলি বলছিল। চলে যেতে হবে এখান থেকে, এখন থাকা যাবে না, এরকম টাইপের। তো পরে অনেকক্ষণ পরে 9:30 পৌনে 10টা বাজে তিনি বলেন এখন লাইট জানান। তো উনি তখন শুয়ে আছে ফ্লোরে। এটা রায়হান এবং রায়হানের বাবা খেয়াল করেনি, বুঝেনি, কারণ পুরো বাড়িটার মধ্যে এরকম নিয়ম করা ছিল যে ওই রুমটাতে কোনো ধরনের লাইট থাকা যাবে না, বাড়িটা পুরো অন্ধকার থাকতে হবে। রায়হান বলছে যে আমার মনে হচ্ছিল যে বাসাটা ঠান্ডা, হালকা লাগছে, কেউ নাই বাসার মধ্যে অন্য কোনো মানুষ নেই। ইভেন পাশের রুমে তার মা এবং ওই মেয়েটা আছে, এটা বোঝা যাচ্ছে না। একটা পর্যায়ে রায়হান বলল যে আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে যে কিছু একটা নাই। ওর মা বললো যে আমাদের রুম থেকে কিছু একটা বের হয়ে গেল, কালো ধোঁয়ার মতো বের হয়ে গেল। এতটুকু তার মা দেখেছে, খেয়াল করেছে অন্ধকারের মধ্যে, আর কিছু খেয়াল করে নাই। আর মেয়েটা তখন কথা বলছে, যে মেয়েটা অনেক কথা বলে, তখন মেয়েটা কথা বলতে শুরু করেছে, খালাম মা এই সমস্যা। তো বলে যে হ্যাঁ বুঝছি, ও সমস্যা অনেক আগেরগুলা বলছিল, রিসেন্ট সমস্যার কথা বলছে না, কারণ অতগুলা তোর মনে নাই। তো পরে এই লোকটা চলে গেল। রায়হান বলল যে আলিফ ওই লোকটা চলে গেল, আমরা ভাই তুমি জানো না কি যে একটা রিলিফ পাইলাম 2018-তে।
কোভিড শুরু হলো 2020-এ, 21-এ আমরা ফ্ল্যাটটা সেল করে দিলাম। এর মধ্যে থেকে আমাদের কোনো সমস্যা হলো না। আমার ছেলেটাকে নিয়ে আমরা আসলে এই সমস্যাটা ফেস করেছি, প্লাস ওই বাসার মধ্যে আমরা জানতে পারলাম যে পরে ওই লোক আমাদেরকে কিন্তু ওই দিন বলেছিল যে এটা তাবিজ করেছিল আত্মীয়দের মধ্যে থেকে কেউ, চালান দিয়ে আসলে চেষ্টা করেছিল যে আমার বাবার বড় ক্ষতি করতে। তো আমার বাবা আল্লাহর মধ্যে বড় মেজর কোনো ক্ষতি হয় নাই। 2021 সালে কোভিডে তার বাবা মারা গেল, রায়হানের বাবা মারা গেল। এইটা আমি শুনেছিলাম কোভিডের সময় যে রায়হানের বাবা মারা গেছে, তখন রায়হান শুনলাম, বুঝলাম যে রায়হানের বাবা কোভিডে মারা গেছে 2021 সালে 2020-এর শেষের দিকে, নভেম্বরের দিকে। কারণ ওই সময় আমার শ্বশুর মারা গেছিল 2020-এর ডিসেম্বর মাসের 27 তারিখে, 26 তারিখে, 28 তারিখে আমার শ্বশুর মারা গেছে। আর রায়হানের বাবা মারা গেছে হচ্ছে নভেম্বর মাসে। আমি দেখেছিলাম এটা ফেসবুক পোস্টে। তো আমি তখন বললাম যে বুঝতে পারছি, বলে যে না, এরপরে আমরা তো কোভিডের কারণে ফ্ল্যাটটা সেল করে দিলাম, একদমই অর্ধেকের মতো দামে সেল করতে হয়েছে, বেশি দাম পাইনি আমরা। আসলে আমাদের কিছু জমি জমা ছিল, সেগুলো বিক্রি করে আমরা আসলে বসুন্ধরাতে বাসা নিয়েছি, ওখানে ফ্ল্যাট কিনেছি। তো এই ফ্ল্যাটের মধ্যে কোনো সমস্যা হয়নি। তো ওই ফ্ল্যাটের ব্যাপারে আমরা আসলে কোনো আত্মীয় স্বজনকে জানাই নাই। মনে হচ্ছে যে আমরা যদি কাউকে জানাই জিনিসটা ইজি হবে তাদের জন্য। অ্যাড্রেস আমরা কাউকে দেই নাই। তো আমরা বুঝতে পেরেছিলাম এটা কারা করেছে, গ্রাম থেকে একজন করতে পারে, তাদের সাথে আমাদের বাসায় যাওয়া আসা নাই, কিন্তু তারা আগের বাসার অ্যাড্রেসটা জানতো। তো যাই হোক, এই নতুন বাসার অ্যাড্রেস তো কেউ জানে না, সমস্যাও এখন পর্যন্ত হয় নাই। তো রায়হান বলে যে আমি অনেকদিন যাবত সজীবকে বলেছিলাম যে তোমার নাম্বারটা দিতে, কন্ট্যাক্ট নাম্বারটা দিতে, তো সজীব আমাকে দিচ্ছিল না, তো পাইলাম, এখন তোমার সাথে শেয়ার করলাম। তো তোমার যদি মনে হয় তোমার চ্যানেলে শেয়ার করা যায়, তুমি শেয়ার করো। তো এইটা ছিল রায়হানের ঘটনা, এবং মাঝে মাঝে সব ঘটনাগুলো আসলে অনেকে আড়াল পড়ে যায়। রায়হানকে অনেক ধন্যবাদ রায়হানের ঘটনা শেয়ার করার জন্য। না, রায়হান থেকে আর কোনো ধরনের ফার্দার ঘটনা আসবে না, কারণ এটা রায়হানের এক্সপিরিয়েন্স, নিজের ঘটনা। রায়হানকে অনেক অনেক থ্যাঙ্কস, আমার কাছে ঘটনাটা ভালো লেগেছে বিধায় আমি আমাদের লিসনারদের সাথে শেয়ার করছি। এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরও একটি ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন নাদির তানোর থেকে। এবং নাদির তার মামার সাথে ঘটা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি নাদিরের ঘটনায়। নাদিরের মামা বাড়ি হচ্ছে নানা বাড়ি তানোর, এবং সেখানকার কোনো একটা গ্রামে তাদের বাড়ি, এবং বেশ সুন্দর একটা জায়গা, সুন্দর একটা গ্রাম, সুন্দর প্রকৃতি ঘেরা। আর দেখে নাকি বেশ ভৌতিক লাগার কারণ আছে, কারণ রাতের বেলা বেশ রহস্যময় একটা চেহারা ধারণ করে সেই গ্রামের। নাদির বর্তমানেও গিয়ে সেখানে মনে হয় যে তার কাছে মনে হয় যে অনেকটাই সেই গ্রামের ভাবটা রয়ে গেছে, যদিও অনেক গ্রাম অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক গ্রামে গেলে এখন শহুরে একটা ভাব চলে আসে। নাদির এখনও তার নানা বাড়িতে গেলে সেরকম একটা ফিল পেয়ে যায়, কারণ মূল বাস স্ট্যান্ড থেকে তার নানা বাড়ির দিকে যে রাস্তাটা গেছে সেটা একটা খালের পাশ দিয়ে গেছে, এবং একদম চিকন একটা পায়ে চলা পথ। এক পাশে গেলে বেশ বড় বড় ভিটা দেখা যায়, এবং সেই ভিটাগুলো পুরনো ভিটা, সেখানে গাছপালা আছে অন্যরকম এবং ভয়ঙ্কর, এবং সেই ভিটার মধ্যে দিয়ে শর্টকাট রাস্তা নিয়েও যাওয়া যায়। কেউ যদি ওই ভিটার উপর দিয়ে চলে যায়, কেন যে ওই ভিটাটা পড়ে আছে, এখনও পড়ে আছে, নাদির বলছে যে ওই ভিটা এখনও মানুষজন কেউ ওখানে যায় না, এখনও পড়ে আছে কেন কেউ জানে না, কারণ এইসব জায়গা কিন্তু খালি থাকে না, এখন গ্রামে হোক যেখানেই হোক সেখানে মানুষজন একটা নিয়ে নেয়। তো ওই ভিটা পড়ে আছে, ওইটার উপর যে শর্টকাট নিয়ে আসা যায়, ওখান দিয়ে আসলে পরে নামলে এই পাশে ভিটা যেখানে শেষ হয়ে গেছে সেইখানে এখন আর নাই। যেই ঘটনার সাথে সম্পৃক্ত যেই জায়গাটা, সেটা ছিল একটা বাসা ছিল, সেইটাও একটা পরিত্যক্ত ভিটার মতো, সেটার ওইখান থেকে গাছপালা ছিল অন্যরকম। তো কেউ ওইখানে যেত না, ভয়ে পাই মারাইতো না ওই ভিটারে। তো সেই ভিটার পাশ দিয়ে নাকি রাস্তাটা বের হয়ে আবার যে নর্মাল রাস্তাটা খালের পাশ যাচ্ছে ওটার সাথে মিলছে, এবং সেদিক দিয়ে যে মোড় নিয়ে গেলে যেই রাস্তাটা পড়ে সেটা একটা লম্বা রাস্তা, দুই পাশে গাছ, আর গাছ লাগানো রাস্তা দুই পাশে, এবং পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ, অনেক দূর পর্যন্ত চাষাবাসের জায়গা শুধু, এবং এত বেশি বড় যে দূরের যে অন্য জায়গার যে রাস্তা ঘুরে গেছে দূরে, সেটা একদম ছোট্ট রেখার মতো লাগতো দুই পাশের রাস্তা দুইটা। তো এরকম, এবং সেখান থেকে সোজা গেলে পরে এক সময় ওই রাস্তা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবার এরকম পায়ে চলা পথ দিয়ে যেতে হতো তার নানা বাড়ি। তো যাই হোক, পায়ে চলাপথ বলতে ওখান থেকে চলতো রিক্সা ভ্যান এগুলো চলতো। তো এখন পর্যন্ত সেখানে নাকি ওই যে ব্যাটারি চালিত রিক্সা ওইভাবে চলে না, যেভাবে চলার কথা অন্যান্য জায়গায় যেরকম ভিড় হয়ে গেছে ওরকম না। তো যাই হোক, তো এই ঘটনা যেটা সেটা হচ্ছে 90s ঘটনা, 90s মাঝামাঝির দিকে তার মামার সাথে, তার মামার নাম শাহিন, তার সাথে ঘটছিল। নাদিরের মামা গেছিল তাদের বাসা থেকে শহরে, আর কি শহরে বলতে তাদের যে ওখানে জেলা শহর সেখানে গেছিল কোর্ট কাচারির কাজে।
তো সেখানে গেছে সকাল, মানে একদম আর্লি সকালে চলে গেছে, সেখানে যে কাজকর্ম করছে, কোর্টের তো বেশ মানে বিভিন্ন কাজে লেট হয়, সেগুলো করছে, ওখানে খাওয়া দাওয়া করছে, ওখানেই দিন কাটাইছে এবং তার পরিচিত আত্মীয়র সাথে। এবং কাটায় যখন সে রওনা দিয়েছে কাজ শেষ করে, তখন একদম বিকাল। তো সেই পড়ন্ত বিকালে নাদিরের মামা আত্মীয়র কাছ থেকে বিদায় নিয়ে, সেখানে টেম্পো চলতো, এরকম বড় বড় টেম্পু, মানে অনেকটা ওই যে সেই সময়কার বেবি ট্যাক্সির মতো দেখতেন, পিছনে লম্বা জায়গা বসার দুই পাশে। তো সেটাতে উঠে বসছে এবং সেটা রওনা দিল তাকে নিয়ে, তাদের উপজেলায় নিয়ে আসবে। সে উপজেলার থেকে আবার তাকে নেমে ওইখানকার থেকে গ্রামের রাস্তা ধরে আসতে হবে। ওখানে ভ্যান পেলে ভালো কথা, কিন্তু ওই যে রাস্তা যেটা বলছি পায়ে চলা রাস্তা, ওই সব জায়গায় আবার ভ্যান চলে না, বেশিরভাগ টাইমে হেঁটে আসতে হয়। চলে ভ্যান চলে, কিন্তু আসতে চায় না আর কি ভ্যান। তো যাই হোক, তার মামা উঠে বসছে টেম্পুতে এবং টেম্পু আসলো যথাসময়, তখন অলরেডি সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, এরকম সময় এসে টেম্পু নামলো তাদের এখানে। তো মানে একদম অন্ধকার হয়ে আসতেছে। তো বাজার ওইখানে সে ছিল, উপজেলা ওখানে যে বাজার ছিল, তো বাজার গোটায় বসবে। তো নাদিরের মামার শখ হলো, শাহিনের শখ হলো যে সে মাছ কিনবে, তার খুব শখ মাছের বাজারে। এবং গ্রামের যে নিজস্ব বাজার, সেটার ভিতরে সাধারণত ওই যে তার পছন্দ মতো মাছ সবসময় পাওয়া যায় না। তো নাদিরের মামার শখ ছিল একটা চিতল মাছ কিনবে সে, তো সে অনেকদিন ধরে চাচ্ছে। তো আজকে যেহেতু বেরিয়েছিল এবং শহরে কাজ শেষ তাড়াতাড়ি আসার সময় চিন্তা করলো একটা ঢুমারি দেখি উপজেলা বাজারে চিতাল মাছ আছে নাকি। তো ঢুকছে, এখানে বাজার মোটামুটি একটু জমজমাট, কিন্তু এই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে নাই, মানে বাস টাস প্রায় শেষ, সব দোকানে দেখে ঝাবি টাবি গোটায় ফেলতেছে। তো ওইখানে যে খুঁজতে দেখলো যে একটা কর্নারের দোকানে সেখানে বড় মাছ রাখা আর কি। জিজ্ঞেস করলো চিতল আছে নাকি, বলে নাই। তো বের করছে, রুই দেখাইলো লোকটা, একটা বরফের মধ্যে দেখলো রুই আছে, বেশ বড় সাইজ, নিবে নাকি। তো নাদিরের মামার একবার ইচ্ছা ছিল নিবে না, কেন রুই মাঝে মাঝে উঠে, তাদের গ্রামেও পাওয়া যায়। তো এই রুইটা জানি তার কেন পছন্দ হলো, মানে একটু বড় সড়ো সাইজ, প্রায় 7-8 কেজি ওজন হবে এরকম। তো এরকম হঠাৎ করে তো পাওয়া যায় না। তো সে ওই লোকের সাথে একটু দামাদামি করলো, দামাদামি করতে করতে লোকটা দিবে না, সে দাম খুব কম বলছে আর কি। তো যাই হোক, দিয়ে দিল তার এক সময় দিল। তো সে বলতেছে যে আপনার কাছে ব্যাগ আছে নাকি, তো বলে যে ব্যাগ তো নাই। তো বলে তাহলে আমার কাছেও কিছু নাই, আপনার দোকানের মধ্যে ব্যাগ নেই, প্লাস্টিকের ব্যাগ আছে ওটাতে। তখনকার সময় প্লাস্টিকের ব্যাগ বেশ চলতো আর কি, ব্যাগ এরকম ধরারই ব্যাগ ছিল। বলে প্লাস্টিকের ব্যাগে এত বড় মাছ হাঁটবে না। তো লোকটা বললো যে আচ্ছা, কেটে দিতে চাইছিল, লোকটা বলছে কেটে দিব নাকি। তখন সে বলছে না, কেন বাড়িতে আস্ত নিয়ে যাবে, সৌন্দর্য এটাই। তো সে বলে যে তাহলে ঈদে বেঁধে দেন, সুতলি দিয়া। তো সুতলি দিয়ে বেঁধে দিল, সেই মাছ নিয়ে সে রওনা দিল, নাদিরের মামা শাহিন। তো সে হেঁটে মাছের বাজার থেকে বের হয়েছে, তখন সে খুঁজতেছিল যে কোথাও ছালার ব্যাগ ট্যাগ পাওয়া যায় কিনা। দেখ ছালার ব্যাগ ওখানে নাই, বন্ধ হয়ে গেছে দোকানপাট বেশি, মানে সন্ধ্যা হয়ে গেছে একদম, মানে বন্ধ, সন্ধ্যা বন্ধ হয়ে যাচ্ছে। বাইরের দিকে 2-1টা দোকান, পান সুপারি এগুলো খোলা। তো সে বের হয়ে এসে সে ভ্যান খুঁজতেছে, 3 চাকার ভ্যান। তো একটারে পেলো, সেই ভ্যান তাকে এনে ওই যে তাদের মূল যে এখান থেকে মানে মাটির রাস্তার মতো হয়েছে ওইখানে নামাই দিবে, এরপর যাবে না। তো সে ওই পর্যন্ত নিয়ে আসলো ভ্যানে। তো ভ্যানওয়ালা জিজ্ঞেস করতেছে বারবার যে মাছ কোত্থেকে নিলেন, কি অবস্থা, এরকম খোলা মাছ নিয়ে মানুষ আসে নাকি, ব্যাগে ভরে নেবেন না, আমার এখানে নোংরা হয়ে যাচ্ছে। তো সে চিল্লাচিল্লি করলো ভ্যানওয়ালার সাথে, তো তোমার কি হয়েছে, তুমি ধুয়ে ফেলবা এটা কি, তোমার তো মানে বুঝলো ভ্যানওয়ালা একটু ডিমান্ড করছে তার কাছে, তার একা নিয়ে যাচ্ছে, তো এমনি ভাড়া বেশি নিবে। তো সে বললো দিব না, তোমার টাকা বেশি বাড়াই দিব না, পরিষ্কার করে নিয়ে অসুবিধা নেই, কেন মাছ থেকে তো পানি পড়ে। তো যাই হোক, এক সময় সে ওই মাটির রাস্তার কাছে তাকে এনে ভ্যানওয়ালা নামাই দিল। তো তিনিও নেমে গেলেন টাকা দিয়ে। তো নামার পর ভ্যান কিন্তু দ্রুতই সরে গেল ওখান থেকে। তো তিনি ঘড়ি দেখলেন যে রাত 9:30 বাজে, মানে মোটামুটি ভালোই রাত। তো তিনি হাঁটা ধরলেন, কেউ নাই আশেপাশে, একদম প্রকট ঝিঝি পোকার ডাক। তিনি আসতেছেন, তো হাতের বাদিকে তার ওই খালটা পড়ছে, খালটা দেখা যাচ্ছে, খালের ওই পারে গাছগাছালি, নিশুতি, বেশ বাতাস চলতেছে, কারণ মানে তখন গ্রীষ্মকাল, বাতাস চলতেছে। আর মানে একদম নিশুতি, একটা নৌকাও নাই খালের মধ্যে। সাধারণত মাঝে মাঝে দেখা যায় 2-1টা নৌকা মাছ ধরে বসে বসে, এখান থেকে নৌকাও নাই। নৌকা যেগুলো আছে পাড়ে উঠায় রাখছে, আর পুরা রাতের নিস্তব্ধতা পেয়ে বসছে। 9:30টার সময় বলছে গভীর রাত, আর ডান দিকে গাছগাছালির করতে অন্যরকম লাগতেছে। তো শাহিন খুব মোটামুটি বেশ সাহসী মানুষ ছিলেন, তিনি এগুলো নিয়ে এত চিন্তা করতেন না, ভূত প্রেত নিয়ে এত ভয় পাইতেন না। নাহলে এত বড় মাছটা তিনি ক্যারি করে আসতেন, হাত ব্যথা হয়ে যেতেছে, সুটলিতে হাত কেটে যাচ্ছে, এরকম 3-4টা করে পেঁচাই দিছে, তো ধরছে উনি, কেটে যাচ্ছে। তারপর ভয়ও লাগে, মাছ ধরে ধরে ঝাঁকি খায়, এরকম বড় মাছ উঁচা করে রাখতে হয় একটু, কারণ লেজ বাড়ি খেয়ে যায় নিচে এরকম। এই অবস্থায় হাঁটতেছে, তার কাছে অসহ্য লাগতেছে, মানে এটা নিয়ে এরকম পার হইতে, মানে এই ভারটা এবং মাছটা নিয়ে তার মনে এই যে পেড়া কেন নিলাম আমি, এগুলো ভাবতে ভাবতে যাচ্ছে। আবার একবার ভাবছে কাটায় নিলে ভালো হতো। তো এরপর হাঁটতে হাঁটতে যখন সামনে চলে আসছেন, তিনি দেখতেছেন এই জায়গাটা হচ্ছে ওই যে অল্টারনেটিভ ভিটার ওখান থেকে যাওয়ার জন্য যে একটা রাস্তার কথা বলছিলাম, যেটা অল্টারনেটিভলি যাওয়া যায় আর কি, শর্টকাট,
ওদিক দিয়ে হেঁটে গেলে মানে একটু তাড়াতাড়ি এই রাস্তাটা পার হয়ে ওই পাশে নামা যায়, কাছাকাছি যে রাস্তা যেখানে শেষ হয়েছে ওই জায়গায়। কিন্তু এই রাস্তার শর্টকাট দিয়ে যেখানে নামছে ওইটাই কিন্তু মানে মূল জায়গাটাও তো ভিটাটাও একটু ভয়ের, কারণ ওই পাশে কতগুলা ফাঁকা ফাঁকা জায়গা আছে, ওগুলোর মধ্যে বাড়িঘর ছিল, এখন থাকে না কেউ, কেমন জানি একটা ভুতুড়ে পরিবেশ। আর ওই পাশে নামার সময় যে জায়গাটা ওইটাও একটা পরিত্যক্ত বাড়ি, কিন্তু মানে শাহিন কখনো দেখেন নাই, তিনি জান নাই, বাট তিনি শুনছেন এই পরিত্যক্ত বাড়ি একসময় থাকতো মানুষ, এখন থাকে না, মানুষ ভয় পায় ওই জায়গায় গেলে, এটা শুনছে সে। তো তারপরও তার মাথায় চিন্তা আসলো যে আমি যদি শর্টকাট দিয়ে ঢুকে যাই তাহলে আমি হয়তো অনেকখানি রাস্তা সেভ করব, সময় বেঁচে যাবে আমার, যাবো কি যাবো না, আবার হাতে একটা মাছ আছে, এইটা চিন্তা করতেছে। গ্রামের মানুষের ভয় পায়, ভূত প্রেতের ব্যাপার স্যাপার থাকেই, আর সেই 90s তারও আগে। তো এরকম দুই রকমের চিন্তা করতে করতে, আর এদিক দিয়ে গেলে সেই খালের পাশ দিয়ে যেতে হবে, তো এক সময় সে চিন্তা করলো আমি ঢুকে যাই ওই শর্টকাট দিয়ে। তো সে সুন্দর করে শর্টকাট রাস্তাটা উঠলো, এটা একটু উঁচু, এরকম ঘুরে যায় আর কি। তো সেইখানে উঠে হেঁটে হেঁটে যাচ্ছে সে, হাঁটতে হাঁটতে যে ঢুকলো যেখানে, এখানে গাছপালা আছে, বেশ গাছপালা, দেখলো যে এই গাছপালার মধ্যে দিয়ে এখান থেকে ছোট রাস্তা গেছে, ওখানে ধরো ওই যে পুরানো ঘর পড়ে আছে, ওই জায়গায় কেউ থাকে না, ওই জায়গাটা পুরো মানে পুরানো কারো ভিটা ছিল আর কি, ওই ভিটা এখন আর থাকে না কেউ, গাছগাছালি জন্মায় গেছে কেমন, এর মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি আবার তাকায় দেখছেন আরেকটা ভিটা আছে ওইখানে, এরকম কয়েকটা দেখে একদম সামনে যখন চলে আসছেন, মানে অনেক দূর রাস্তা, এরকম হাঁটছেন, কিন্তু ভয়ও লাগতেছিল, কারণ মাছটা হাতের মধ্যে, হ্যাঁ মানে ভয় পাচ্ছিলেন যে মানে গ্রামে যেসব প্রচলিত কথা আছে মাছ দিয়ে যা, এরকম কিছু শুনেন নাকি। তো উনি যখন চলে আসছেন, মানে এই ভিটার রাস্তাটা প্রায় শেষ, শর্টকাট রাস্তাটা শেষ, এই সময় তিনি বুঝতে পারলেন যে মানে হঠাৎ করেই মনে হলো যে বৃষ্টি শুরু হলো, টপ 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 করে জোরে জোরে ফোটা ফোটা পড়া শুরু করলো, মানে একেবারে হঠাৎ করে বৃষ্টি ঝরা শুরু করলো। আর তখনই মেঘ গুড় গুড় করে ডাকতেছে, মানে বৃষ্টিটা আগে পড়ছে, মেঘটা পরে হচ্ছে। তো মানে প্রচন্ড বিরক্ত হয়ে গেলেন শাহিন, তার মাথা এলোমেলো হয়ে গেছে নাদিরের মামার, মানে আসছে, এবং তার আরেক হাতের মধ্যে বগলের তলায় তিনি একটা এরকম প্লাস্টিকের ফাইল পেঁচায় রাখছেন, ওখানে কাগজপত্র আছে তার, মানে তার মন মেজাজ খুবই খারাপ হয়ে গেল যে এই কেমনে বেজে, হয়তো কাগজপত্রে কিছু হবে না কেন প্লাস্টিকের ফাইল, তারপরও তিনি মানে খুব দ্রুত হেঁটে সামনে যাচ্ছেন, পানি থেকে গাছপালার পাতা কিছুটা সেভ করতেছে তাকে, এবং এর মধ্যে বাতাসও ছাড়ছে বেশ। তো শেষ মাথায় ভিটাটা যে উনি দেখলেন যে ওইটা চাল টাল আছে সুন্দর, মানে ঢাকা, তো বুঝলেন কে আছে না আছে আমার দেখা দরকার নেই, আমাকে যাওয়া দরকার। তো তিনি তাড়াতাড়ি যে ওই টিনের চালের নিচে দাঁড়াইলেন, এর মধ্যে বৃষ্টি হইতেছে, বৃষ্টির ছাট আসতেছে, তিনি তাকায় দেখতেছেন যে সামনের বৃষ্টিটা এত ঘন ভয়ে পড়তেছে যে পুরো দৃষ্টিসীমা ঘোলা হয়ে গেছে, আর দূরে মেঘ চমকাইতেছে, যে ওই যে খালটা ওইদিকে নিচু হয়ে গেছে, তো খালের ওই পাশটা এরকম উঁচা, মানে একটা অদ্ভুত লাগতেছে, দূরে মেঘ চমকাইতেছে, যে মেঘের মধ্যে দেখতেছে খালের পুরো অংশটা দেখা যাচ্ছে, আর ওই যে ছোট্ট ওই খালের উপর যে ব্রিজটাও দেখা যাচ্ছে এরকম। তো কিছুক্ষণ দাঁড়ায় আছেন তিনি ওখানে, বারান্দার উপর ঝমঝম পানি পড়তেছে, দুই এক জায়গায় ওই পাশে দেখলেন যে ওই ছাদ ফুটা হয়ে গেছে, চাল ওইখান থেকে পানি পড়ে, কিন্তু চিন্তা নিলেন কতক্ষণ দাঁড়ায় থাকবো। এই সময় তিনি ভেতরে ওই ঘরের ভিতরে শব্দ পাইলেন, মানে একটা নারী কণ্ঠ, তাকে মানে বয়স্ক নারী কণ্ঠ যেরকম হয় সেরকম, যে ওইখানে দাঁড়ায় আছিস কেন, এখানে আয়, ভিতরে আয়। তো তিনি চিন্তা করলেন আরে এখানে কি, এখানে কেউ থাকে নাকি, বয়স্ক কোনো মানুষ থাকে নাকি যে তাকে ডাকছে এরকম। তো কি চিন্তা করে তিনি আস্তে করে একটু উকি দিলেন ভিতরে, তো দেখে তার বুঝতেছেন না, অন্ধকার তো, অন্ধকারের মধ্যে বোঝা যাচ্ছে না। আবার যখন নাকি বাইরে বজ্রপাত চমকাইলো, আলো হইলো, আলোতে তিনি বুঝলেন যে একটা অবয়ব, বয়স্ক মানুষ, এই মিলি সেকেন্ডের জন্য বোঝা গেল একটা বয়স্ক মানুষের অবয়ব বসে আছে কোনায় ঘরের মধ্যে, তেমন কিছুই নাই মনে হচ্ছে একটা, তবে এটা বোঝা গেল যে ঘরে কোনার মধ্যে মাটির চুলা টাইপের কিছু আছে, ওখানে বসে আছে। তো তিনি ওই যে বয়স্ক মানুষের একটা অবয়ব হালকা আলোতে বুঝতে পারছেন। তিনি এখান থেকে বলতেছেন যে কি চাচি, আমি তো এখানে বৃষ্টির জন্য দাঁড়াইছি, চলে যাব, বৃষ্টি থামলে চলে যাবো, অসুবিধা নেই। তো বলছে আয় ভিতরে আয়, আবার শুনতেছে মানে ওই কণ্ঠ, ভিতরে আয়। তো তিনি চিন্তা করলেন যে আর ডাকতেছে, এটা অভদ্রতা দেখায়, তিনি আস্তে করে ঢুকলেন, ঢুকে বলছে আলো নাই আপনার এখানে, কি ব্যাপার, অন্ধকারে এভাবে বসে আছেন কেন? বলে আলো জানবো, তুই বয়, এখানে বয়। কি কিনেছে হাতে, কি এটা, মাছ? তো শাহিন অনিচ্ছা সত্ত্বে বলতেছেন হ্যাঁ মাছ। তার কাছে অবাক লাগতেছে যে বয়স্ক মহিলা অন্ধকারে এই মাছ কেমনে দেখতেছে এরকম আর এতভাবে। তো মহিলা কিন্তু বলছে আরে কি সুন্দর রুই মাছ রে, কতদিন মাছ খাই না। তারপর তিনি অবাক হয়ে গেলেন যে মহিলা এখান থেকে রুই মাছও ডিটেক্ট করতেছে, কতদিন মাছ খাই না, কি বলে। তার মনের মধ্যে একটা কু ডাক দিল আর কি, শাহিনের একটু ভয় লাগা শুরু করলো মধ্যে। ফট করে তিনি কানের কাছে শব্দ পেলেন, কেমন একটা মানে বাজে বোটকা গন্ধ, আর কানের কাছে একটা শব্দ, মাছটা আমারে দিয়ে যা। একদম ওই মহিলারই কণ্ঠ, একদম তার কানের পাশে বলছে মাছটা আমার দিয়ে যা। তো শাহিন তাড়াতাড়ি মাথা ঘুরাইলেন, এরকম ফট করে তাকালেন, দেখলেন যে তার থেকে প্রায় 2 ফিট দূরে, মানে এখন কিন্তু আলো আধারিতে বোঝা যাচ্ছে, কেন বাইরের একটা আলো আছে আকাশের, যদিও বৃষ্টি হচ্ছে আকাশের আলো আছে, কিন্তু সে বোঝা যাচ্ছে যে একটা বয়স্ক মহিলা মনে হয়, কুজা টাইপের বসে আছে, তার থেকে 2 হাত দূরে হাত দিয়ে তার মাছটার গায়ে হাত বুলাচ্ছে এরকম।
আর কথা বলছে যে তার কানের কাছে সে বুঝছে যে মাথাটা তার কানের কাছে আনছিল, এর জন্য সে একটা বোটকা গন্ধ পেয়েছে। এবং এর মধ্যেই বজ্রপাত চমকাইল বাইরে, প্রচণ্ড শব্দ হলো এবং এই বিজলির আলোতে তিনি দেখলেন যে মহিলার সব চুল মনে হচ্ছে একদম মানে সাদা, মানে মহা সাদা, মানে সোনের মতো সাদা, তিনি 1 সেকেন্ডে দেখতে পারছেন। আর এই বিজলির আলোতেই তার চোখে পড়ছে মহিলার মুখটা মনে হচ্ছে শত কুঞ্চনে ভরা, চোখের জায়গাটা মনে হচ্ছে ছানি পড়া এরকম। তো শাহিনের বুকের ভেতরে এমন ভয় করে উঠলো এই চেহারাটা দেখে যে মহিলাটা আবার মুখটা মনে হয় বেজার করে রাখছে, ঠোঁট ঠোঁট কেমন করে। তো সে মাছের এই সুতলিগুলো তো তার হাতে পেঁচানো ছিল, সে ওই সুতলি ধরে একটা লাফ দিল এই সাইডে, মানে গেটের এই পাশে, না বলে সেই পাশে চলে আসলো। তার মাছও ছেঁচড়ায় তার সাথে আসতেছিল, সে দৌড় দিয়েছে দরজার বাইরে চলে যাবে, সে শাহিন দৌড় দিয়েছে দরজার দিকে। এই সময় মনে হলো তার মাছটারকে চেপে ধরছে এরকম করে হাত দিয়ে, মাছটা ধরে ফেলছে ভেতর থেকে, 2 হাত দিয়ে ধরে ফেলছে। সে বুঝতে পারলো যে 2টা হাত এরকম বয়স্ক মানুষের হাত, এরকম কুচকুচানো, মানে কুচকানো চামড়া, এরকম 2টা হাত চিকন চিকন ধরে বসছে মাছটাকে। তো শাহিন ওই সুতা ধরে টান মারছে, সে মাছ নিয়ে যাবে, কারণ অনেক টাকা দিয়ে কিনছে, সে টান দিয়েছে। তখন ওই টানের চোটে মাছের কানের কাছে, যে কানের ফুলকির কাছে যে সুতাটা দিয়ে বাঁচছে মুখের, ওই জায়গাতে ছিঁড়ে চলে গেল, পুরো জিনিসটা ছিঁড়ে চলে আসলো, মাছটাকে টেনে ভিতরে নিয়ে গেল ঘরের ভিতরে। তো সে ভয়ের চোটে আর কিছু চিন্তা করলো না, মানে উদ্ভ্রান্তের মতো সে লাফ দিয়ে পড়ছে, পড়ে সে শুধু মেক শিওর করলো যে তার ফাইলটা আছে যে তার এখানে, সে ওইটা নিয়ে সে দৌড়ানো শুরু করলো পানির মধ্যে দিয়ে, বৃষ্টির মধ্যে দিয়ে। এদিকে চরম বর্ষণ হইতেছে, সে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে ব্রিজ পার হয়ে ওই পাশে চলে আসছে। তার দৌড় তো বন্ধ হয় না, একদম দৌড়াইতে দৌড়াইতে সে বাসায় এসে পড়লো। এক সময় বাসায় এসে প্রচণ্ড ভয়ে, মানে তখনও তার বুক কাঁপতেছে ভয়, সেটা কি দেখলো। এসে সে দরজা জোরে জোরে নক করছে, তার বাসার মানুষ দরজা খুলছে, খোলার পর তারে দেখে তো অবাক যে এরকম অবস্থা কেন, পানিতে একদম ভেসে গেছে, কাদা মাটি লেগে গেছে একদম নিচে, আর তার ওই ফাইলও মানে প্লাস্টিকের হতে বেঁচে গেছে পুরো ভিজা উপর দিয়ে। যাই হোক, তারে ঘরের মধ্যে নিল, নিয়ে তারে সবাই মুছলো টুসলো, শরীর টরি মুছে দিল। তো সে তখন বলল যে সে কি দেখে আসছে, এরকম বললো। তো নাদিরের নানা তখন অনেক বকাবকি করলো যে তোমাকে কে বলছে ওই ভিটার মধ্যে দিয়ে আসতে, এমনকি তোমার রাতের বেলা ওইরকম মাছ নিয়ে আসতে বলছে কেউ দিক দিয়ে, ওই জায়গা ভালো না, তোমার জানো না তোমরা কেউ এত বছর এখানে কেন মানুষ এসছো, অনেক কিছু বকাধকা করে। যাই হোক, এগুলো শোনার পরে সে কি করবে আর শাহিন বেচারা, সে শুনে এগুলা। তো তারপরে রাতের বেলা নাকি নাদিরের মামার বেশ জ্বর আসে এবং বেশ অসুস্থ হয়ে যায়। তো তাকে মোটামুটি শুশ্রূষা করে, দোয়া কালাম পড়ে ফু দেয় তারা রাতের বেলা, এবং দিনের বেলা দেখা যায় জ্বরটা আরও বেড়ে যায়। তো পরবর্তীতে দিনে তাদের ওখানকার ওই যে মসজিদের হুজুর তাকে দিয়ে ঝাড়ানো হয়, যেটা সবাই করে আর কি গ্রামে নর্মালি। এবং ওই একই ব্যাপার যে তাকে বলে রাতের বেলা এরকম মাছ নিয়ে কেন আসা যাওয়া করছে। তো এরপর থেকে নাদিরের মামা মানে শাহিন রাতের বেলা চলাফেরা করতো না ওই জায়গায় কেন, গ্রামের রাস্তা দিয়ে চলাফেরা করতে ভয় পেত। আর ওই স্পেসিফিক ওই এলাকাটায় সে এড়ায় চলছে, অনেকদিন যায় না ওইখানে। তো পরবর্তীতে মানুষের কাছে সে শুনছে যে ওই জায়গাটা ভিটাটা এমনি অনেকে পরিত্যক্ত জায়গা, ওখানকার অনেক মানুষ নাকি কোনো কারণে ভয় এখান থেকে চলে গেছে, এই জন্য ভিটাটাকে মানুষ বলে যে ওই জায়গাটা একটু ভয়ের। আর ওই যে বয়স্ক মহিলাকে দেখছিল, ওই জায়গায় নাকি একটা বয়স্ক মহিলাই শেষ পর্যন্ত থাকতো, তার পরিবারে আর কেউ ছিল না। সে কোনো মতে মানে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে থাকতো, তার পরিবারের কেউ ছিল না, কিছু মানুষ তাকে মানে সাহায্য করতো। সে বদরাগী হয়ে গেছিল অনেক। তা এক সময় সে আর কি তার স্বাভাবিকভাবে সে একসময় মারা যায় এবং ওই ভিটাটা ওইভাবে রয়ে যায়। তো ওই ভিটায় নাকি মানুষ ভয় পায় অনেক সময় গেলে, ওই ভিটাটা অনেক ভয় পেত। তো বর্তমানে ওই ভিটাটা নাই, বাট আগেও ছিল, আজ থেকে প্রায় 10 বছর আগে ওখানে ছিল। ওইখানে গেলে নাকি ওই পাশে মানুষ ভয় পেত, ওইখানে অনেকেই দেখতো ওখান থেকে বসে আছে ডাকছে। তো অনেকে বিশ্বাস করতো কোনো বদজিন বা ওই যে পিশাচ আর কি জিন ওখানে হয়তো বাসা বাঁধছিল, মানুষকে ভয় দেখাইতো এরকম, এটাই হইতো আর কি। তো এই ছিল নাদিরের ঘটনা। সেই রাতে ওর ঘাড়ে কোনো মাথা ছিল না, শুধু কাটা গলার ওপর থেকে দর দর করে কালো রক্ত পড়ছিল। আর ও অবিকল আমার গলার আওয়াজে ফিস ফিস করে বলছিল, সুমন, তুই মেঠো ইঁদুরের মতো গর্তে লুকিয়ে আছিস কেন, বের হয়ে আয়। আজও মাঝরাতে যখন আমার নিজের ঘরের জানালায় কেউ টোকা দেয়, আমার মনে হয় ওই জিনিসটা কুষ্টিয়ার সেই কালভার্টের তলা থেকে উঠে এসে আমার দরজায় দাঁড়িয়ে আছে। এই ঘটনা ঘটেছিল 2021 সালের নভেম্বর মাসের মাঝামাঝি সময়। আমি তখন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটা প্রত্যন্ত গ্রামে আমার এক দূর সম্পর্কের মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার নাম সুমন,
শহরের ইট পাথরের খাঁচায় বড় হওয়া আমার মতো ছেলের কাছে গ্রামের রাতের নির্জনতা প্রথম প্রথম বেশ রোমাঞ্চকর লাগতো। কিন্তু সেই রোমাঞ্চ যে কত বড় দুঃস্বপ্নে পরিণত হবে সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম সেই অমাবস্যার রাতে। আমার মামাতো ভাই, তার নাম রিফাত। রিফাত ছিল স্থানীয় একটা কলেজের ছাত্র আর একটু ডান পিটা স্বভাবের। গ্রামের আনাচে কানাচে ওর নখরদপন্ন। ওই রাতে আমাদের আরেক বন্ধু সোহেল, যে পাশের গ্রামে চড়াদেবীর বাসিন্দা, তার বোনের বিয়ে ছিল। তো অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 1টা বেজে যায়। গ্রামের রাস্তাঘাট রাত 9টার পরেই নিঝুম হয়ে যায়, আর 1টার সময় তো পুরো এলাকা যেন একটা জীবন্ত কবরস্থান। তো মামার বাড়ি ফিরতে হলে আমাদের 2টো গ্রাম পার হবে। বিস্তীর্ণ একটা চরের পাশ দিয়ে মেঠো পথ ধরে হেঁটে আসতে হতো। রিফাত একটা টর্চ লাইট নিয়ে আগে আগে হাঁটছিল, আর আমি ওর পেছনে। চারদিকে ঘন কুয়াশা, এতটাই ঘন যে হাতের টর্চের আলোটা বেশি দূরে এগোতে পারছিল না। কুয়াশার দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। বাতাসে একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে পচা গন্ধ ছিল, ঠিক যেমনটা মরা পশু পাখি পচে গেলে হয়। গ্রামের মানুষ বলে ওই চরের রাস্তাটা নাকি ভালো না, বিশেষ করে চরের শেষ মাথায়, যেখানে একটা পুরনো বাঁশের সাঁকো ভেঙে পড়ে সরকারি অনুদানে একটা ছোট কালভার্ট তৈরি করা হয়েছিল। সেই জায়গা নাকি অভিশপ্ত। স্থানীয়রা ওটাকে কালভার্ট বলে ডাকে। লোকে মুখে প্রচলিত আছে, বছর 10 আগে ওখান থেকে এক ডাকাতের ঘটনার কয়েকজনকে নৃশংসভাবে গলা কেটে মেরে কালভার্টের নিচে ফেলে দেওয়া হয়েছিল। তারপর থেকে অমাবস্যা বা পূর্ণিমায় ওই পথে কেউ একা হাঁটে না। কিন্তু আমরা 2 শহরের আর মফস্বলের তরুণ, তাই আমরা এসব কুসংস্কারকে হেসেই উড়িয়ে দিয়েছিলাম। হাঁটতে হাঁটতে যখন আমরা কালভার্টটার কাছাকাছি পৌঁছলাম, তখন ঘড়িতে রাত ঠিক 1:45। আচমকাই চারপাশে ঝিঝি পোকার ডাক আর শিয়ালের হুক্কা হুয়া আওয়াজ একদম বন্ধ হয়ে গেল। একটা পিনপতন নীরবতা নেমে এলো চারিপাশে। গ্রামীণ পরিবেশে এই হঠাৎ নীরবতা কতটা ভয়ানক সেটা যারা যারা ফেস করেছে শুধু তারাই বলতে পারবে। আমি রিফাতকে বললাম, কিরে রিফাত, সব চুপ হয়ে গেল কেন রে? কেমন যেন গা ছমছম করছে। কিন্তু রিফাত কোনো কথা বলল না। ও শুধু টর্চের আলোটা কালভার্টের ঠিক মাঝখানটায় ফেলল। যেখানে আলোটা পড়ল সেখানে কুয়াশার মধ্যে থেকে একটা অবয়ব স্পষ্ট হয়ে উঠল। কালভার্টের রেলিং এর ওপরে কেউ একজন 2 পা ঝুলিয়ে বসে আছে। পেছন থেকে দেখে মনে হচ্ছিল কোনো এক বৃদ্ধ মানুষ, গায়ে একটা চটের বস্তার মতো নোংরা চাদর জড়ানো। রিফাত চেঁচিয়ে বলল, কে ওখানে? এই মাঝরাতে কালভার্টের উপর কে বসে আছে? কোনো উত্তর নেই। লোকটা নড়ল না। আমরা সাহস করে আরো কয়েক কদম এগোলাম। এবার দূরত্ব মাত্র 10 থেকে 12 ফুট। রিফাত আবারও টর্চের আলোটা লোকটার মুখের উপর ফেলল। আর ঠিক তখনই আমার বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন স্তব্ধ হয়ে গেল। লোকটার কোনো মুখ ছিল না। ভালো করে খেয়াল করে দেখলাম চাদরের ওপর কোনো মাথা নেই। ঘাড়ের অংশটা থেকে ফিনকি দিয়ে আলকাতরার মতো কালো তরল কিছু একটা গড়িয়ে পড়ছে। আর সবচেয়ে বিভৎস ব্যাপার কি জানেন? মাথা না থাকা সত্ত্বেও সেই কুচকুচে কালো গলার ভেতরে নল থেকে একটা অদ্ভুত ফিসফিস আওয়াজ বের হচ্ছিল। সেই আওয়াজটা বাতাস চিরে সোজা আমাদের কানের পর্দায় এসে ধাক্কা দিয়ে মারল। কিন্তু আতঙ্কের চরম সীমা তখন পার হলো যখন বুঝলাম ওই মাথা ছাড়া অবয়বটা যে গলায় কথা বলছে সেটা অবিকল আমার। হ্যাঁ,
আমার নিজের গলার আওয়াজ। ও বলছিল, সুমন, এত রাতে বাড়ি ফিরছিস, পিছনে তাকা, দেখ তো তোর পেছনে ওটা কে। এমনটা শোনার পর ভয়ে আমার হাত পা অবশ হয়ে আসছিল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। পাশ থেকে রিফাত একটা অমানসিক চিৎকার দিয়ে হাতের টর্চ লাইটটা ফেলে দিয়ে পিছনের দিকে দৌড় দিল। ওর চিৎকার শুনে আমারও সম্মতি ফিরল। আমি আর পিছনে তাকানোর সাহস করলাম না, উল্টো ঘুরে যেমনের শেষ দৌড়টা দিলাম। কুয়াশার মধ্যে দিয়ে আমি আর রিফাত অন্ধের মতো দৌড়াচ্ছি। আমাদের পেছনে ভারী কিছু একটা হির হির করে টেনে আনার মতো শব্দ পাচ্ছিলাম। মনে হচ্ছিল শুকনো কোনো ডালপালা আর পাতা মারিয়া বিশাল বড় কোনো জানোয়ার আমাদের তাড়া করছে। আর সেই সাথে ভেসে আসছিল একটা বিভৎস হাসির শব্দ। সেই হাসিটা ছিল আমার নিজের হাসির ডুপ্লিকেট, কিন্তু তাতে মেশানো ছিল এক চরম অশুভ আর পৈশাচিক আনন্দ। দৌড়াতে দৌড়াতে রিফাত একটা মাটির ঢিবের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেল। আমি ওকে টেনে তোলার জন্য থামলাম। টর্চ লাইটটা তো আগেই ফেলে এসেছি, তাই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতেই স্ক্রিনে চেয়ে দেখলাম রাত 2:03। আলোটা মাটিতে ফেলতে দেখলাম রিফাতের পা দুটো কে যেন শক্ত করে ধরে মাটির দিকে টানছে, কিন্তু সেখানে কোনো দৃশ্যমান হাতও ছিল না। শুধু দুটো কালো ছায়ার মতো অবয়ব রিফাতের কোরালে কামড়ে ধরেছিল। রিফাত যন্ত্রণায় আর আতঙ্কে চিৎকার করছিল, সুমন, আমাকে বাঁচা, ও আমার পা ভেঙে ফেলছে। আমি মরিয়া হয়ে রিফাতের হাত ধরে টানতে লাগলাম। ঠিক তখনই কালভার্টের দিক থেকে সেই মাথাছাড়া চাদর জড়ানো দেহটা অদ্ভুত এক গতিতে আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। ওটা সোজা হয়ে হাঁটছিল না, বরং মাকড়সার মতো 4 হাত পায়ে ভর দিয়ে বুকটা আকাশের দিকে উল্টো করে তীব্র গতিতে আমাদের দিকে ধেয়ে আসছিল। আমি আমার পকেট থেকে ছোট একটা লোহার চাবির রিং, যেটাতে একটা ছোট ছুরি গোছার ছিল, বের করে রেফাতের পায়ের কাছে থাকা সেই অদৃশ্য ছায়াটার উপর অন্ধের মতো কোপাতে লাগলাম। আচমকা একটা তীক্ষ্ণ বাতাসের শোষ শব্দ হলো এবং রিফাতের পা দুটো মুক্ত হয়ে গেল। আমি রিফাতকে কাঁধে ভর দিয়ে প্রায় টেনে হিচড়ে মেইন রোডের দিকে দৌড়াতে লাগলাম। তারপর আমরা দুজনেই অজ্ঞান হয়ে সেখানেই পড়েছিলাম। পরদিন সকালে আমাদের উদ্ধার করিয়া কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রিফাতের 2 পায়ে কাল সেটে দাগ পড়ে গিয়েছিল, যেন কেউ লোহার শিকল দিয়ে ওর পা দুটো চেপে ধরেছিল। ওর সুস্থ হতে প্রায় 1 মাস লেগেছিল। আজকে আমাদের প্রায় 5 বছর হয়ে গেছে। আমরা এখন দুজনেই ঢাকায় থাকি, কিন্তু বিশ্বাস করুন, আজও যখন কুষ্টিয়ার সেই অমাবস্যা রাতে কথা মনে পড়ে, আমাদের মেরুদণ্ড বেয়ে একটা হিম শীতল স্রোত নেমে যায়। আর সবচেয়ে ভয়ের কারণ ব্যাপার কি জানেন? মাঝে মাঝে গভীর রাতে যখন আমার ঘরে জানালার হালকা টোকার শব্দ হয়, আমি বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি, আর তখন জানালার ওপাশ থেকে ঠিক আমার নিজের গলার সেই আওয়াজ কেউ ফিসফিস করে বলে, সুমন, দরজাটা খোল, তোর আওয়াজটা বড় পুরনো হয়ে গেছে, এবার ওটা বদলে নেওয়ার সময় এসেছে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে।